সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুজাহিদ হোসেন। আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে অনেক দূরে, বেশ দূরে, কোন এক প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আসলে পেশায় তেমন কিছুই করে না। আমাদের নিজেদের কিছু জায়গা সম্পত্তি আছে, এগুলো দেখাশোনা করে এবং এছাড়া টুকিটাকি ফসল করে। আমার বাবাকে আমি একজন কৃষক বলতেও লজ্জা পাই। একজন কৃষক আমি আমার বাবাকে দাবি করতে পারি না, কারণ আমার বাবা কৃষি কাজের সাথেও খুব বেশি জড়িত না। আমার বাবা যথেষ্ট অলস প্রকৃতির একটা মানুষ। কাজ করা, পরিশ্রম করা আমার বাবা এগুলোতে পছন্দ করতো না। আরাম আয়েসে খাওয়া, দামি কাপড় চোপড় পরে ঘোরা এবং ভালো ভালো খাবার খাওয়াই আমার বাবার আরাম আয়েসে দিন কাটানো আমার বাবার টার্গেট ছিল। যাই হোক, শৈশবের দিনগুলো আমার খুব কষ্টে কাটে। প্রচণ্ড রকমের অভাব অনটনে আমার শৈশবগুলো কাটে। আমার মামারা বা আমার নানা নানু যদি আমাদেরকে সাহায্য না করতো, তাহলে ছোটবেলায় হয়তো আমরা না খেয়ে মরে যেতাম। দেখা যায় প্রতি মাসে আমার মা আমার নানু বাড়িতে যাইতো এবং আমার নানু বাড়ির অবস্থা অনেক ভালো ছিল। আমার নানা নানি এবং আমার মামাদের অবস্থা ভীষণ ভালো থাকার কারণে আমার মা আমার নানু বাড়ি থেকে প্রচুর টাকা পয়সা, অর্থ এটা ওইটা নিয়ে আসতো এবং যার কারণে দেখা যায় যে আমরা কোনোভাবে খেয়ে পরে বেঁচেছিলাম। ছোটোবেলা থেকে আমার মায়ের অনেক স্বপ্ন ছিল, যেটা আমি একমাত্র ছেলে, এবং আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে আমাকে পড়াশোনা করিয়ে আমার মা মানুষের মতো মানুষ করে তুলবে। আর দেখা গেল যে আমাদের পরিবারে তেমন কোনো শিক্ষিত লোকজন নাই। আমার মাই শুধুমাত্র একটি শিক্ষিত। এই জন্য আমার মা চিন্তা করলো আমি যাতে আমার বাবার মতো একজন অলস প্রকৃতির লোক না হয়ে, যার জন্য মা আমাকে ছোটোবেলা থেকেই আমার পড়াশোনার প্রতি মা খুব বেশি আগ্রহ ছিল। স্কুলে যাওয়া থেকে শুরু করে আমার পড়াশোনার জন্য মা কোনো রকমের স্যাক্রিফাইস করতে রাজি হতো না। আমার কোচিং, আমার প্রাইভেট, আমার পড়া, এইসব নিয়ে আমার মা খুব বেশি ব্যস্ত থাকতো। এরকম করতে করতে একটা সময় আমি আমার জীবনে প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি এবং প্রাইমারি পার করার পরে আমি তখন হাই স্কুলে পড়ি। যখন আমি হাই স্কুলে পড়ি তখন দেখা যায় আমাদের এখানে দাদা দাদি আছে এবং আমাদের পরিবারে আরও কিছু সদস্য আছে। ওরা আসলে আমার কাকা ফুপি ওরাও আছে, বাট ওরা আমাদের সাথে থাকে না, ওরা আলাদাই থাকে। তো দেখা যায় আমার মা আমাকে একটু যত্ন করতো, একটু বেশি যত্ন করতো, স্কুলে যাওয়া আসা এটা ওইটা নিয়ে। যখন আমি হাই স্কুলে ভর্তি হই, তো আমার দাদা দাদি সবসময় আমার মাকে একটু ভিন্নভাবে দেখতো। ধরেন কোনোভাবে যদি আমার বাবা আমাকে নিয়ে কৃষিকাজ করতে যেত বা মাঠে যাইতো, এটা ওটাতে যেত, আমার মা আমার আব্বার সাথে খুব ঝগড়া করতো যে তুমি কেন মুজাহিদকে নিয়ে গেলা, তুমি কেন নিলা। এসব বিষয় নিয়ে যখন আমার মা আমার বাবার সাথে ঝগড়া করতো, তখন আমার দাদা দাদি আমার আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করতো যে হ্যাঁ, তোমার ছেলেই কি সোনার ছেলে, দুনিয়াতে কোনো আর ছেলে নাই, তোমার ছেলে কাজ করলে এই হবে ওই হবে, কেন এত পড়াশোনা করতে হবে। একটা সময় আমার দাদা দাদি সম্পূর্ণভাবে আমার পড়াশোনার এগেনস্টে চলে যায়, কারণ আমাদের এখানে খুব ভালো স্কুল ছিল না, মানে আমাদের এখান থেকে বেশ দূরে স্কুল ছিল। তো স্কুলে যেতাম, পড়াশোনা করতাম। আমার দাদার কথা হচ্ছে স্কুলে যাক, পড়াশোনা করুক, কিন্তু এই কোচিং, এই প্রাইভেট, এই মাস্টার, এত কিছু কেন করতে হবে। আমার নাতির একটু মাঠে খেলতে যাওয়ার সময় দেওয়া হয় না। 24 ঘন্টা ওর পড়াশোনা, মানে ওরে যে আমরা একটু কাছে টানবো এই সময়টাও আমরা পাই না। এই নিয়ে আমার আব্বার সাথে, মানে আমার মায়ের সাথে আমার দাদা দাদির খুব ঝামেলা লেগে যায়। আমার দাদা দাদি কোনোভাবে এটা মেনে নিতে পারতেছিল না এবং একটা পর্যায়ে আমার মাও আমার আব্বাকে বলে এবং আমার আব্বাও আমার দাদা দাদির পক্ষ নিয়ে আমার আম্মুর সাথে ঝগড়া করে। একটা সময় দেখা গেল যে আমার পড়াশোনাটা মনে হয় আমার পরিবারের মানুষের জন্য বিষ হয়ে দাঁড়ায়। আমি পড়াশোনা করি এবং আমার পড়াশোনাটাকে তারা ভালোভাবে নিতে পারতেছিল না। কেউই আমার পড়াশোনাটাকে ভালোভাবে নিতে পারতেছিল না এবং সবাই আমার পড়াশোনার মানে এগেনস্টে চলে যায় যে আমার পড়াশোনা করতে হবে না, পড়াশোনা বন্ধ করে দিতে হবে। এই নিয়ে সবাই অনেক জ্বালাপড়া চলতে থাকে। মা তখন সিদ্ধান্ত নিল যে আমি যদি আমার বাড়িতে থাকি তাহলে আমার পড়াশোনা হবে না এবং আমার দাদা দাদি আমাকে মেরে হলে আমার পড়াশোনা অফ করাই দেবে। আমার দাদা ডিরেক্টলি বলে দিয়েছে যে আমার মুজাহিদ স্কুলে যাওয়ার দরকার নাই, আমার ছেলে কৃষক, আমরা কৃষক, মুজাহিদও কৃষক হবে, ওরা তো পড়াশোনা করে কি হবে। একমাত্র মায়ের উপর রাগ করে আমার দাদা যখন এই কথাগুলো বলতে শুরু করে, একটা পর্যায়ে আমার মা তখন নিরুপায় হয়ে আমার এক মামা থাকে ময়মনসিংহ শহরেই থাকে এবং আমার মামা মোটামুটি ভালো লেভেলের একজন মানে চাকরিজীবী, একজন বেসরকারি ভালো প্রতিষ্ঠানে কাজ করে। তো আমার মা তখন করে কি আমার মামার কাছে ফোন করে, উনি আমার ছোট মামা, ওনাকে ফোন করে আমার খুব কান্নাকাটি করে যে দেখ, আমার একমাত্র ছেলে, আমার 2টা মেয়ে, একটা ছেলে, আমার অনেক স্বপ্ন আছে, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ গড়ে তুলবো, কিন্তু এই পরিবারে থাকলে তো আমার ছেলে কৃষক হবে, আমি তোকে পড়াশোনা করাইতে পারবো না। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী সবাই আমার এগেনস্টে চলে গেছে আমার সন্তানের পড়াশোনা বন্ধ করার জন্য। এইভাবে কান্নাকাটি করার এক পর্যায়ে আমার মামা, জানি না আমার মাকে কি বলে, দেন আমার মা তখন করে কি আমাকে নিয়ে আমার নানু বাড়িতে যায়। একদিন বলে আমার নানু বাড়িতে যাওয়া, আমার বোনদেরকে নেয় না, শুধু আমাকে নিয়ে যায় এবং আমাকে নিয়ে যাওয়ার সময় মা গোপনে
মানে চুরি করে আমার যত বইপত্র, আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে, আমি তখন ক্লাস 7-এ পড়তাম। ক্লাস 7-এ পড়া অবস্থায় মা তখন আমাকে নিয়ে চলে যায় আমার নানু বাড়িতে, এবং নানু বাড়ি থেকে আমার মা তখন আমাকে নিয়ে ময়মনসিংহ শহরে আমার মামার বাসায় যায়। তো আমি তো আসলে শহরে কখনোই থাকি নাই, ছোটোবেলা থেকে গ্রামে ছিলাম, গ্রামের মানুষের সাথে উঠা বসা। তা শহরে প্রথমত যাওয়ার পরে আমি খুব মানে যেটা বলে একটু সারপ্রাইজ হয়ে গেলাম, মানে থাকতে পারতেছিলাম না আর কি, মানে কেমন যেন একটু অন্যরকম মনে হয়েছিল। তারপরে শহরে গেলাম, যাওয়ার পরে আমার মামা তখন আমাকে শহরে রাখলো। তো শহরে রাখার পর আমারও একইভাবে আমার মামাতো বোন হচ্ছে, মানে আমার মামাতো বোন একটা, ও আমার সাথেই পড়াশোনা করে, আমার ক্লাসমেট। আর আমার ছোটো দুইটা মামাতো ভাই আছে। তো মামার বাড়িতে যাওয়ার পর আমার মা আমার মামাকে হাতে পায়ে ধরে বললো যে আমার ছেলেটাকে আমি তোর কাছে দিয়ে গেলাম এবং তুই আমার ছেলেটাকে মানুষ করবি। তো বরাবরের মতো মামাও আমাকে খুব আপন করে নিল, মানে একেবারে নিজের সন্তানের মতোই নিল। এবং আমার মামাতো বোনের নাম ছিল সাথী। তো সাথীও তখন ক্লাস 7-এ পড়তো। আমার মামা তখন করলো কি, ক্লাস 7-এ আমাকেও ভর্তি করাই দিল, সাথী যে স্কুলে পড়াশোনা করতো ওই স্কুলে। তো আমি যেহেতু গ্রাম থেকে আসছি, আমি আসলে পড়াশোনার প্রতি অতটা ভালো ছিলাম না। গ্রামে প্রাইভেট পড়তাম, কোচিং করতাম, সবই ঠিক আছে, কিন্তু শহরের ছেলেদের সাথে বা শহরের স্টুডেন্টদের সাথে পাল্লা দিয়ে পারতেছিলাম না। তো সাথীর কিন্তু মেধা শক্তি, মানে সাথীর কিন্তু মেধা অনেকটা ভালো ছিল। তো সাথীর মেধা অনেকটা ভালো থাকার কারণে দেখা যায় আমি সাথীর সাথে থাকতাম, সাথী আমাকে এখানে ওখানে নিয়ে যাইতো। এবং ও যেখানে প্রাইভেট পড়তাম আমি ওখানে প্রাইভেট পড়তাম। মা ওই সময় পর্যন্ত গ্রাম থেকে আমার জন্য টাকা পাঠাইতো, আমার মামার কাছে টাকা পাঠাইতো, যাতে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি, আমার পড়াশোনায় যাতে কোনো রকমের সমস্যা না হয়। এই জন্য সারাক্ষণই মামার সাথে কথা বলতো যে আমার ছেলের দিকে খেয়াল রাখিস, ও শুধু তোর মেয়ের দিকে খেয়াল রাখবে, আমার ছেলের দিকেও খেয়াল রাখবে। এরকম করতে করতে যখন নতুন করে মানে আপনার ময়মনসিংহে কোচিং প্রাইভেট এগুলো করা হয়, তখন একটা পর্যায়ে আমি আলহামদুলিল্লাহ একটু বেটার লেভেলে চলে যাই, মানে আর ওরকম খারাপ স্টুডেন্ট থাকি না, অনেকটা ভালো হয়ে যায়। তো অনেকটা ভালো হয়ে যেতাম, পড়াশোনা করতাম, সাথে সাথে ঘুরতাম। এরকম করতে 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 আমি আমার মানে হাই স্কুলের জীবনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাই। এবং একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিই, আমি আর সাথী একইভাবে এসএসসি পরীক্ষা দিই। অ্যান্ড ওই মুহূর্তে কিন্তু আমি অনেকটা ভালো স্টুডেন্ট হয়ে যাই, যদিও প্রথম দিকে ভালো ছিলাম না, কিন্তু এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমার মেধা যথেষ্ট ভালো হয়। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমি এসএসসিতে A+ পাই এবং সাথী হচ্ছে A পায়। সাথী কিন্তু আমার থেকেও আরও অনেক বেশি মেধাবী ছিল। যখন আমি ময়মনসিংহে আসি তখন কিন্তু আমার মেধা শক্তি মোটেই নেই, আমি পড়তেই পারতাম না, ক্লাসের সবচেয়ে মানে খারাপ স্টুডেন্ট আমি ছিলাম। কিন্তু এরপরেও এখানে আসার পরে দেখা গেল যে মানে সাথীর সাথে থাকতে থাকতে বা সাথী যেখানে পড়তো ওখানে পড়াশোনা করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসিতে A+ পাই এবং সাথী A পেয়ে পাশ করে। তো এসএসসি পাশ করার পরে পরের মুহূর্তটাতে মোটামুটি সাথীর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, যেহেতু একসাথে কোচিংয়ে যাইতাম, একসাথে স্কুলে যাইতাম, একসাথে প্রাইভেট পড়তাম, একসাথে খাইতাম, মাঝে মাঝে একসাথে ঘুমাইতামও। এরকম করতে করতে ওর প্রতি আমার একটা অন্যরকম মায়া জন্ম হয়ে যায়। এবং এই মায়ার নাম কি আসলেই ভালোবাসা নাকি আমার মামাতো বোন হিসেবে আমি না আসলে বুঝি না, মানে এরকম একটা সম্পর্ক তার সাথে আমার তৈরি হয়। এরপর আমরা কলেজে ভর্তি হই এবং কলেজে ভর্তি হওয়ার পরে আমরা ময়মনসিংহের একটা কলেজে ভর্তি হই, দুজনেই তখন কলেজে পড়তাম। আর আমার মামা খুব ভালো লাগতো, মামা আমাকে নিজের সন্তানের মতো দেখতো, মানে আমি যে আসলে আমার মানে ওনার বোনের ছেলে এটা মামা কোনোভাবেই মনে করতো না। মামা সবসময় ভাবতো যে আমি ওনার ছেলে এবং উনি আমাকে একইভাবে ওনার ছেলের মতো করে আদর করতো। তো হাই স্কুলে মানে কলেজে যখন পড়ি তখন থেকে আমি জানি না, মানে কলেজে পড়ার সময়টাতে কেন জানি আমার সাথীকে অনেক বেশি ভালো লাগতে শুরু হয়। মানে এই ভালো লাগাটা আমার স্কুল জীবনে ছিল না, স্কুলে যখন থাকতাম তখন আসলে সাথীকে এতটা ভালো লাগতো না বা এই জিনিসগুলো মনে আসতো না, কিন্তু কলেজে যাওয়ার পরে ওর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। অ্যান্ড মনে মনে আমি ওর সাথে একটা সম্পর্ক করার জন্য চেষ্টা করি, কিন্তু যেহেতু একই ঘরে থাকি, একই বাসায় থাকি, ওর চোখে চোখ পড়ে, আমার কাছে কেন জানি মনে হয় ও মনে হয় আমাকে ভালোবাসে। এরকম করতে করতে একটা পর্যায়ে একদিন হঠাৎ করে আমার মামা তখন ছুটি পায়, মামা যে কোম্পানিতে চাকরি করতো ওই কোম্পানি থেকে ছুটি পায় এবং ওই কোম্পানির মাধ্যমে মানে ওই কোম্পানির যারা আছে তাদের সবাইকে, মানে মামার র্যাঙ্কে যারা আছে তাদের সবাইকে কক্সবাজার নিয়ে যাবে, মানে কোম্পানির মাধ্যমে কক্সবাজার নিবে সারা বাংলাদেশের ওইতে যারা কাজ করে আর কি ওই প্রতিষ্ঠানে। তো দেন দেখা গেল আমার মামা তখন সিদ্ধান্ত নিল যে সবাইকে নিয়ে কক্সবাজার যাবে। তো মামা যদি নিতে চায় কক্সবাজারে কোম্পানির মাধ্যমে নিতে পারবে আমার মামা এবং মামাতো ভাই, মামাতো বোন এবং হচ্ছে আমার মামিকে, তো আমাকে কিন্তু নিতে পারবে না। তো এরপরও মামা করলো কি, আমাকে মামার সন্তান বানায়, মানে ওইখানে দিল যে আমি মামার সন্তান এবং মামার সন্তান বানায়, তখন মামা আমাকেও সাথে করে নিয়ে গেল ওই অনুষ্ঠানে, মানে ওদের ওই গ্রুপের মাধ্যমে। আমাদের ময়মনসিংহ থেকে অনেকগুলো বাস গেছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকগুলো বাস গেল এবং অনেকগুলো বাস মিলে আমরা তখন কক্সবাজার যাই। এই জীবনে প্রথম আমার কক্সবাজার যাওয়া, এবং কক্সবাজার গিয়ে সমুদ্র দেখে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম, মানে সমুদ্রের প্রেমে আমি এমনভাবে পড়ে গেছি যে এত বিশাল সমুদ্র যেটা দেখে এবং সমুদ্রের ঢেউগুলো আমার হৃদয়টা স্পর্শ করেছে।
কনকনে শীতের মধ্যে গিয়েছিলাম, শীতের কাপড় পরে যখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, সমুদ্রের বাতাস দেখে যদিও ভয় লাগতেছিল, তবে আমার কাছে মনে হলো সাগর পাড়ে শীতের বেলায় সমুদ্রের ওই বাতাসটা একেবারেই গরম ছিল। গরম ওই বাতাসে সাগরের পাড়ে বসে আমি কেমন জানি হারিয়ে যাচ্ছিলাম। এবং ওরকম করে আমরা 3 দিন কক্সবাজার থাকি, এবং 3 দিনের ভিতরে আমার যেই স্মৃতিটা সবচেয়ে বেশি মনে আছে, আমি মনে করতাম সন্ধ্যা হলেই মনে হয় মানুষ ঘুমিয়ে যায়, আর রাত 9টা-10টা বাজলেই মনে হয় দোকানপাট সব বন্ধ হয়ে যায়, মানুষ ঘুমোতে যায়। কিন্তু কক্সবাজার গিয়ে আমার এই ধারণাটা পরিপূর্ণভাবে পাল্টে গেল। আমার কাছে মনে হলো রাত্রি যত গভীর হয়, কক্সবাজারের মানুষগুলো ঠিক ততটাই ঘুম থেকে জেগে ওঠে। রাত্রি বাড়ার সাথে সাথে কক্সবাজারে রাস্তাঘাটে অলিতে গলিতে মানুষের সংখ্যা বাড়তে থাকে, এবং দোকানে দোকানে হরেক রকমের বাতি জ্বলতে থাকে। আমার ভিতর তখন কেন জানি মনে হয়েছিল যে কক্সবাজার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, যেখানে গভীর রাতে হাঁটা যায়। একদিন রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বিচের পাড়ে হাঁটতে যাব। তখন তো আমি কলেজে পড়ি। তো ওই মুহূর্তটাতে আমি তখন আমার মামার রুমে গেলাম। আমার মামা এবং আমার মামি এক রুমে থাকতো, আর আমার মামাতো বোন আর আমার মামাতো ভাই ওরা এক রুমে থাকতো, আর আমি আলাদা একটা রুমে থাকতাম। তো আমি আমার রুম থেকে বের হয়ে মামার রুমে গেছি, যেহেতু যাবো মামারে বইলা যাই, আমি তো এর আগে কখনো কক্সবাজার আসি নাই। এবং এই রাতের বেলায় বের হবো, হোটেল রুম থেকে দেখলাম যে প্রচুর পরিমাণের মানুষ হাঁটাচলা করতেছে। তো আমি তখন মামারে ডাক দিলাম। মামারে ডাক দিয়ে বললাম যে মামা, আমি একটু বিচের পাড়ে হাঁটতে যাচ্ছি, তো আমি মানে অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ টানুষ চলাফেরা করে, আমি একটু বিচ থেকে হেঁটে আসি। আমার মামা তখন আমার বললো যে আচ্ছা ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি চলে আসবে। তো এই বলে আমি তখন বের হয়েছি। জাস্ট আমাদের হোটেলটা রুমটা ছিল 4 তলায়, 4 তলা থেকে নিচে নেমে আমি যাবো, ঠিক ওই মুহূর্তেই আমার মামাতো বোন সাথী আমারে ফোন দিল। সাথী আমাকে ফোন করে বলতেছে যে মুজাহিদ কই যাস, মানে আমাকেও তুই করেই বলতো, কই যাস তুই। আমি তখন বললাম যে আমি একটু বিচের পাড়ে হাঁটতে যাব। তা বলে আমাদের সাথে আসলি, তুই বিচের পাড়ে একা হাঁটতে যাবি, আমাকে নিবি না? তুই কি যাবি নাকি? বলে হ্যাঁ যাবো না কেন, তুই নিলে যাবো না। আমি ঠিক আছে আয়। বলে আচ্ছা ঠিক আছে, আমার আব্বারে কিন্তু বলিস না। তাই আমি বললাম মানে মামারে বইলে আসবি না? বলে না তোর মামারে বলিস না, আমি এমনি আসবো। তাই আমি বললাম যে পিচ্ছি যে 2টা ঘরে আছে ওইগুলো যদি কান্নাকাটি করে, বলে কান্নাকাটি করবে না, ওগুলো আমি বুঝে যাবো, ওগুলোরে আমার মোবাইলটা দিয়ে যাবো, ওইগুলো আমার মোবাইলে গেমস টেমস খেলবে, দিয়ে আমি চলে যাবো। তাই বললাম ঠিক আছে আয়। এরপরে কী করলো, ও তখন আসছে, এবং ভাইরে ভাই ও যখন আসছে এত সুন্দর করে সাজুগুজু করে আসছে, একটা 3/4 প্যান্ট পরছে এবং একটা গেঞ্জি পরছে, মানে ওরে এত সুন্দর লাগতেছিল, কিন্তু অনেক লম্বা ছিল, মুখমণ্ডলটা অনেক গোল ছিল, মানে চেহারাটা খুব আপেলের মতো লাগতেছিল, মানে খুব ভালো লাগতেছিল আর কি, যাকে এক নজর দেখলেই যে কোনো মানুষ তার প্রেমে পড়ে যাবে, এমন মায়াবী এবং সুন্দর চেহারা ছিল ওর। এবং যেহেতু এরকম মানে ওয়েস্টার্ন ড্রেস পরে আমার কাছে আসছে, আমি মনে হয় পাগল হয়ে গেছিলাম। পরে এই প্রথম আমি ওকে নিয়ে গভীর কোনো এক রাতে কক্সবাজার সমুদ্রের পাড়ে ঘুরতে গেলাম। তো সমুদ্রের পার গেছে ওর সাথে আমি হাঁটতেছি, এবং হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি ওর হাতটার মধ্যে একটু ধরি। বিচের পাড়ে ওই গভীর রাতে হাঁটার মজাটাই আলাদা। এই মুহূর্তটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা এরকম একটা মুহূর্ত কক্সবাজারের ওই বিশাল সাগর পাড়ে কাটিয়ে এসেছে। তো যাই হোক, আমি তখন আস্তে আস্তে করে ওর হাত ধরার জন্য চেষ্টা করি, হাতের সাথে হাত লাগতেছে। ও তখন একটা সময় আমার দিকে তাকিয়ে বলে যে তুই এরকম কেন রে? আমি তখন বললাম এরকম মানে? আমাকে বলে তো তুই আমার হাত ধরবি, ধর, এরকম মানে মানে কুচিমুচি করতেছিস কেন? আমি তখন বললাম আরে না, আমি তোর হাত ধরবো কেন? ও তখন বলে ঠিক আছে তাহলে তোর ধরার দরকার নেই, আমি তোরে ধরি। এই বলে ভাই তখন আমার হাতটা ধরলো। হাতটা ধরার পরে মনে হলো যেন পৃথিবীর সব শান্তি মনে হয় এই জায়গায় এসেছে। এর আগেও আমার অনেকবার হাত ধরেছে, কিন্তু আজকের হাত ধরাটা একটু ব্যতিক্রম ছিল। দুজনের হাত ধরে কক্সবাজার সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াচ্ছিলাম। হাঁটতে হাঁটতে আমার কাছে মনে হলো যেন কক্সবাজারের সমুদ্রের উপরে একটা চাঁদ দেখা যাচ্ছে, এবং সমুদ্রের পাড়ে আরেকটা চাঁদ আমি সাথে নিয়ে হাঁটতেছি। দুটো চাঁদের আলোতে আমি যেন আলোকিত হয়ে যাচ্ছি। এরকম করে একটু একটু করে সামনের দিকে যেতে যেতে অনেকটা দূর গিয়ে আমি সাথীকে বলি, সাথী আমি কি তোকে একটা কথা জিজ্ঞেস করবো? ও আমাকে বলে জানি তুই কি বলবি। আমি বললাম কি বলবো? আমাকে বলে তুই আমার ভালোবাসি বলবি, এটাই তো। মানে এটা শুনে না আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে ও আসলে একটু এরকমই, একটু চঞ্চল স্বভাবই, একটু দুষ্ট স্বভাবই, এবং ওর ভিতরে আসলে কোনো কথা থাকে না, ও যখন যেটা মানে হুটহাট করে সবার সামনে বলে দেয়। পরে আমি বললাম তুই এরকম করে বলতেছিস কেন, আমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? ও বলে লজ্জা থাকলে প্রেম করো না, লজ্জা দেখাইতে আসছে, এত লজ্জা কিসের, তুই কি মাইয়া মানুষ নাকি? আমি তখন বললাম আচ্ছা যাই হোক বাদ দে এখন, তাইলে তুই যেটা বলেছিস এটা তুই আমার সাথে করবি? আমরা তা তো আমি করতেছি, ক্লাস 7 থেকেই তো করতেছি। আমি তখন বললাম কিভাবে? বলে একসাথে স্কুলে যাচ্ছি, একসাথে ঘুমাচ্ছি, একসাথে খাইতেছি, একসাথে নাচতেছি, ঘুরতেছি ফিরতেছি, সবই তো একসাথে হচ্ছে, তাহলে আর বাকি আছে কি?
আমি বললাম না, একসাথে ওইসব করা আর একসাথে প্রেম করা বিষয়টা আলাদা না। এখন দেখ, তুইও কলেজে পড়িস, আমিও কলেজে পড়ি, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। সো এই বয়সে এসে আমরা যদি দুজন দুজনকে ভালোবাসি এবং ভালোবাসার পরে আমরা দুজন দুজনকে বিয়ে করব, তো এটা আসলে মানে অনেক মজার একটা বিষয়। আর আরেকটা কথা কি জানিস, আমি না তোকে আগে এতটা ভালোবাসি নাই। যেদিন থেকে আমি জানি না কেন জানি তোর দিকে হঠাৎ করে কলেজে পড়ার পর থেকেই না তোর দিকে আমার নজর গেছে। ও তখন আমাকে বলে, নজর গেছে মানে খারাপ কোনো নজর? আমি বললাম, আরে না, খারাপ নজর হলে তো খারাপ নজরের কথাই বলতাম। তুই যাই করিস না কেন, যেটাই হস না কেন, তুই কিন্তু আগে আমার মামাতো বোন, এরপরে আমার প্রেমিকা, এরপরে যদি বিয়ে করিস তাহলে আমার বউ হবে। ওই মুহূর্তটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না রে ভাই। আমি ফজরের আজান পর্যন্ত এই সাগর পাড়ে হাঁটি, মানে কখন যে ফজরের আজান দিয়ে দেয় আমি না বুঝতেই পারি নাই। হঠাৎ করে যখন সমুদ্রের পাড়ে থাকা অবস্থায় ফজরের আজানের শব্দটা শুনলাম, তখনই মনে হয় আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে। আমি তখন বলি, সাথী ফজরের আজান দিয়ে দিছে, মামা তো নামাজ পড়তে উঠবে। আর আরেক বড় বিষয় হচ্ছে এত রাতের বেলায়, এবং হঠাৎ করে আমি আমার মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখছি মোবাইল ফোনটা বন্ধ হয়ে আছে। মানে মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছে, কিভাবে বন্ধ হয়েছে, সম্ভবত চান্স ছিল না বা এরকম কোনো কারণে বন্ধ হয়ে গেছে। আমি মোবাইল ফোনটা চালু করতে পারতেছি না, মানে মোবাইল ফোন অন হচ্ছে না। তখন ভিতরে আরও ভয় কাজ করতেছে, ইয়াল্লাহ এখন জানি কি হবে। কারণ আমার মামা যে পরিমাণের ডেয়ারিং একজন পার্সেন্ট, মানে এত ডেয়ারিং মামা। এখন যদি মামা যদি দেখে যে আমি ঘরে নাই, সাথীও নাই, এবং আমাদের মোবাইলও বন্ধ, সাথের মোবাইল তো বাসার ভাইদের কাছে দিয়ে আসছে আর আমার মোবাইলে বন্ধ, মানে মামা তো আমাকে আস্ত রাখবে না, আমাকে মেরেই ফেলবে। আমি তখন সাথীরে বলতেছি, সাথী তোর পায়ে ধরে তাড়াতাড়ি চল, আমরা এখান থেকে বিদায় হই। এবং ও আর আমি কোনোভাবে দৌড়ে হোটেল পর্যন্ত আসছি এবং এসে ও রুমে ঢুকছে, আমি আমার রুমে ঢুকছি। আমার রুমে ঢুকার পরে মোবাইলটা চার্জ দিলাম, চার্জ দিয়ে মোবাইলটা চালু করে ওরে ফোন দিলাম। ফোন দিয়ে বলতেছি, কি রে তোর রুমের অবস্থা কি? ও বলে, ওরা তো পিছি দুইটাই ঘুমিয়ে গেছে, মোবাইল ফোন চলতেছে, ওরা ঘুমিয়ে গেছে। তো আমি বললাম, কোনো সমস্যা নাই তো? বলে, না কোনো সমস্যা নাই। তো এভাবেই দুজন ঘুমিয়ে পড়ছি। মামা মামি মনে হয় বের হয়েছে, আমাদেরকে নক করছে। আমি দিনে 2টা বাজে ঘুম থেকে উঠছি। ওইটা দেখে আমার মোবাইলে মামা অনেক ফোন দিছে, সাথী অনেক ফোন করছে। উঠার পরে মামা তো আমাকে বলে, কি রে কক্সবাজার ঘুমাইতে আসছিস? আমি তো আর মামারে বলতে পারি না যে কক্সবাজারের মজা তো আমি গতকালকে রাতেই নিয়ে নিছি। পরে মামা বলতেছে, কক্সবাজার কেউ ঘুমাইতে আসে? তোরা হোটেলের মধ্যে পড়ে ঘুমাস, তোরা খাওয়া দাওয়া করিস না, ঘুরিস না, ফিরিস না, তো আসলি কেন? যাই হোক, এরপরে মামার সাথে আমরা কাঁকড়া ব্রিজ, লাল ব্রিজ দেখতে বের হইলাম। আপনার বিভিন্ন পয়েন্টগুলোতে যাচ্ছি, ঘুরতেছি, ফিরতেছি, অনেক মজা লাগতেছে। এরপরে রাতও একইভাবে আমি আর সাথী আমার মামাতো ভাইদেরকে ঘরে রেখে আমরা তখন মানে হোটেলে রেখে আমরা আবারও বেরিয়ে যাই, এবং সে রাতও আমরা গতকালকে রাতের মতোই কাটাই। আমরা প্রায় 4 দিনের মতো কক্সবাজার থাকি, কিন্তু ভাই আপনি বিশ্বাস করবেন, এই 4 দিন মনে হয় আমার কাছে 4 ঘন্টার মধ্যে কেটে গেল। কখন রাত হলো আর কখন সকাল হলো, দেখতে দেখতে 4টা দিন কেটে গেল। 4 দিন পরে কক্সবাজারের থেকে আমরা আবারও ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বা চলে আসতেছি। আমার ভিতরে তখন খুব খারাপ লাগতেছে যে অনেক কষ্ট হচ্ছে, আসলে এত কষ্ট হচ্ছে যেটা বলে বোঝানো যাবে না। পরে সবাইকে নিয়ে বাড়িতে চলে আসছে। আমার আরও ইচ্ছা ছিল যে অন্তত আমি আরও কয়টা দিন কক্সবাজার থেকে আসি, আরও কয়টা দিন থাকলে সময় আমার আরেকটু বেশি ভালো লাগতো। দেন একটা পর্যায়ে তখন চলে আসি, বাসায় আসি, এবং বাসায় আসার পরে তখন কিন্তু সাথে সাথে আমার রিলেশন চলতেছে। আমরা কিন্তু তখন রিলেশনের মধ্যেই আছি, ও আমার রুমে যাইতো, আমিও রুমে যাইতাম, এবং আমরা যেহেতু একই বয়সে ছিলাম প্রচুর পরিমাণে দুষ্টমি করতাম, দুজন দুজনকে জড়িয়ে ধরতাম, দুজন দুজনের মাঝে অনেক দুষ্টমি, অনেক ফাইজলামি, অনেক শয়তানি হতো। এরকম করতে করতে একটা পর্যায়ে আমরা দুজনেই ইন্টার পরীক্ষা দিই, এবং একসাথে ইন্টার পরীক্ষা দিই। ইন্টারমিডিয়েটে আমাদের খুব ভালো রেজাল্ট হয়, আমি ইন্টার পাস করি, ও পাস করে, এবং রেজাল্ট আউট হওয়ার পরে খুব ভালো একটা রেজাল্ট করি, মানে খুব ভালো একটা রেজাল্ট দুজনেই করি। করার পরে তখন চিন্তা করতেছি কি করা যায়, আমাদের ময়মনসিংহে তো আসলে ভালো কোনো ইউনিভার্সিটি নেই। আর এই যে আমি পড়াশোনা করতেছি, আমার মামার বাড়িতে থাকতেছি, আমার মা কিন্তু অত্যাধিক খুশি। আমার ছোট বোন দুইটা আছে, ওই দুটো বাড়িতে আসলে অতভাবে পড়াশোনা করতে পারে নাই, কারণ আমার দাদা দাদি খুব বেশি একটা ভালো ছিল না, এটা সত্যি কথা। এরপরে দেখা গেল মামা তখন সিদ্ধান্ত নিল যে মামা কিন্তু আবার সাথীকে অনেক ভালোবাসে, মানে আমার মামাতো বোনকে অনেক ভালোবাসে। এখন মামার সাথীকে একা কোথাও দিতে রাজি নেই, যে সাথীকে একা কোথাও পাঠাবে বা সাথী একা কোথাও থাকবে, মামা এটাতে খুব ভয় পায়। তো মামা তখন চিন্তা করলো, যেহেতু আমি আছি, মামা তার বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বললো, এদিক সেদিক কথাবার্তা বললো, মামার সিদ্ধান্ত নিল আমাকে আর সাথীকে ঢাকা পাঠিয়ে দেবে, ঢাকার কোনো একটা ইউনিভার্সিটিতে আমাদেরকে ভর্তি করাবে। এবং যেহেতু আমরা দুজনে একসাথে একই বয়সী, অ্যান্ড আমার মামা আমাকে খুব বিশ্বাস করতো ভাই, মানে মামা কখনোই স্বপ্নেও চিন্তা করতে পারে নাই যে আমার সাথে সাথীর কোনোদিন কোনো একটা সম্পর্ক হবে। মামা সবসময় মনে করতো যে সাথী আর আমি আপন ভাই বোনের মতো, মানে রক্তের ভাই বোনের মতো আমাদের সম্পর্ক, এই জিনিসটাই মামা মনে করতো। কিন্তু সাথীর প্রতি যে কোনোদিন আমার এরকম আবেগ, ইমোশন আর ভালোবাসা কাজ করবে, এইটা আমার মামার মাথায় ছিল না।
পরে মামা কথাবার্তা বলো ঢাকাতে আমার বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলার পরে একটা ইউনিভার্সিটি থেকে আমি আর সাথে দুজনের ফর্ম নেই, এবং আলহামদুলিল্লাহ আমরা তখন ওই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স পাই। একটা প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, তো সাথী আর আমি মিলে তখন ঢাকা শহরের প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সাথী তখন ওর মতো করে আছে মহিলা হোস্টেলে, মানে মেয়েদের হোস্টেলে, আমি তখন ছেলেদের হোস্টেলে আছি। এবং মামা গিয়েই কিন্তু আমাকে ওখানে ভর্তি করাইছে, আমাদেরকে মানে হোস্টেলগুলোতে মামা ঠিক করে দিয়ে আসছে। আর তখন পর্যন্ত কিন্তু আমার পড়াশোনার খরচ একেবারে আমার মা চালাচ্ছে, এবং মা কোত্থেকে টাকা পাইতেছে বা মাকে বাবা কিভাবে দিচ্ছে এটা মাই ভালো জানে। আমি কোনোদিন এটা জানার চেষ্টা করি না যে আম্মা কোত্থেকে টাকা আনে। তখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, বাট সাথীর প্রতি তখন কিন্তু আমার গভীর প্রেম, মানে গভীর ভালোবাসা। আমিও সাথীকে অনেক ভালোবাসি, সাথীও আমাকে অনেক ভালোবাসে। আমরা প্রতিদিন ছুটির দিনে দুজনে ঘুরতে যেতাম, এবং ইউনিভার্সিটিতে সাথী কিন্তু দেখতে শুনতে মেয়েদের মধ্যে অনেকটা বেটার ছিল। আমাদের ইউনিভার্সিটিতে যত মেয়ে ছিল তাদের মাঝে সাথীর লুকিংটা, মানে আমার মামাতো বোনের লুকিংটা খুব সুন্দর ছিল। ওর মতো মেয়ে নাই। যদি আমাদের ইউনিভার্সিটিতে সবচেয়ে সুন্দরী মেয়ের তালিকায় কারো নাম লেখা হয়, কেউ যদি বলে যে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে, তাহলে বলতে হবে সাথী। সাথী হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরী একটা মেয়ে ছিল। তো এরকম করে ইউনিভার্সিটিতে ও পড়তো, আমিও পড়তাম, আমরা ঘুরতাম ফিরতাম, প্রেম করতাম, রোমান্স করতাম, অনেক কিছু আমাদের মাঝে হতো। এমন করতে করতে আমাদের ইউনিভার্সিটিতে বেশিরভাগই দেখা যায় শিল্পপতি ছেলেরা পড়াশোনা করতো, যাদের অনেক টাকা পয়সা আছে, অনেক বড়লোক, এরাই পড়াশোনা করতো। এরকম করতে করতে রাজধানী ঢাকারই খুব নাম করা একজন প্রতিষ্ঠিত শিল্পপতির ছেলে রোহান খান বলে একটা ছেলে আছে, রোহান ওর নাম, মানে ওর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়। মানে ফ্রেন্ডশিপ হয় বলতে ছেলেটা আমার খুব ভালো লাগে, খুব স্টাইলিশ চলাফেরা করে, এবং দামি দামি গাড়ি ব্যবহার করে, পোশাক আশাক সব কিছু মিলে ওরে আমার ভালো লাগে। এবং যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি, এবং ওর সাথে আমার তখন একটা ভালো ফ্রেন্ডশিপ হয়, এবং খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। আমি জানি না আসলে এটা করার জন্য ওই মানে বেশি আগ্রহ ছিল না, আমারই আগ্রহ বেশি ছিল, কিন্তু দুজনের মাঝে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এবং বন্ধুত্ব হওয়ার পরে রোহানকে নিয়ে তখন আমি এদিক সেদিক ঘুরতে যাইতাম, এইদিকে ওইদিকে অনেকটা রোহানকে সময় দিতাম। এখন আমি যেভাবে রোহানকে সময় দিই, এটার কারণে সাথী কিন্তু আমার উপরে খুব রাগ করে যে আমি কেন রোহানকে এতটা সময় দিই, রোহানের সাথে ঘুরি। আগে তো ধরেন ছুটির দিন আমি সাথীর সাথে ঘুরতে যাইতাম বা সাথীর সাথে যাইতাম, এখন তো আর আমি মানে ছুটির দিনে ইউনিভার্সিটি বন্ধ থাকলে সাথীর সাথে আর ঘুরি না, আমি রোহানের সাথেই ঘুরতে যাই। রোহানের সাথে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি খাই, অ্যান্ড কেমন জানি আমার বন্ধুদের সাথে চলতে ভালো লাগে, মানে বন্ধুদের সাথে চলাফেরা করতে ভালো লাগে। অ্যান্ড এরই মাঝে তার কয়েকটা দিন পরে, প্রায় সপ্তাহ কি 15 দিন পরে, আমি হঠাৎ করে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে সাথী তার হোস্টেলের আরও কয়েকটা মেয়েকে নিয়ে আমার বন্ধু ওই রোহানের সাথে একদিন গাড়ি থেকে নামতেছে। মানে ওই দিন আপনার শনিবার ছিল। তা এটা দেখার পরে আমি তখন বসে আছি আমার হোস্টেলে, আমার হোস্টেল থেকে কিন্তু আমাদের কলেজের বারান্দাটা, মানে আমাদের ইউনিভার্সিটির বারান্দাটা দেখা যায়। তা আমি হোস্টেল থেকে তাকাইতে আসছি যে ওর গাড়ি থেকে আমার মামাতো বোন সাথী এবং সাথে আরেক কয়েকটা মেয়ে নামতেছে। এটা দেখার পরে তখন আমার মাথায় মনে হয় আসমানটা ভেঙে পড়ছে যে কী ব্যাপার, এটা আমি কি দেখতেছি, সাথী ওর সাথে কেন? মানে সাথী ওর সাথে থাকার তো কোনো কারণ নাই। আর আমরা যেহেতু একই কলেজে পড়ি, মানে একই ইউনিভার্সিটিতে পড়ি, ঠিক আছে আমরা সবাই ফ্রেন্ড, কিন্তু এইভাবে ওর গাড়ি করে সাথী কেন ঘুরবে? তো রোহান কিন্তু ছেলে হিসেবে খারাপ না, মানে ভালোই। ওর কিন্তু হয় না যে কোনো মেয়ের প্রতি খারাপ কোনো নেশা, বড়লোকের ছেলেদের একটা নেশা থাকে না, যে বিভিন্ন মেয়েদের প্রতি খারাপ নেশা থাকে। তো সাথীর কিন্তু আসলে এই ধরনের কোনো নেশা ছিল না, কোনো বড়লোকের ছেলের সাথে সম্পর্ক করা বা রোহানের কোনো বড়লোকের মেয়ের সাথে সম্পর্ক করা, এটা ওইটা ওরকম কোনো নেশা ছিল না। পরে আমি আর রাগ করে ওর সাথে কথা বলি না যে ও কেন রোহানের সাথে গেল, এবং যাওয়ার সময় কেন আমারে বললো না। তো আমরা তো রাতে একসাথেই খাইতাম, তো ওই দিন আর আমি রাতে খেতে যাই না। দেখো আমারে কল দেয়, অনেকবার কল দিচ্ছে, এবার আমি ধরছি, ধরে বলে, কি রে তুই খাইতে আসবি না, এরকম করে বলতেছে। আমি বললাম আমি খাবো না। বলে তুই না খাইলে তো আমিও খাবো না। আমি বললাম কেন, তুই খাবি না কেন? ও তোর রোহানরে লাগবে, তার রোহানরে ফোন দিয়ে নিয়ে আয়, তুই আর রোহান মিলে একসাথে খা, এমন করে বলতেছে। আমারে বলে জ্বলতেছে। আমি বলি না, জ্বলবে কেন, জ্বলার কি আছে, যেটা সত্য সেটাই তো, যেটা বাস্তব সেটাই তো, আমার কেন জ্বলবে? আমাকে বলে আচ্ছা এখন লাগতেছে। তা আমার কেমন লাগতো যখন আপনি আমারে ছাইরা রোহানের সাথে ঘুরে বেড়াইতেন, প্রতি শুক্রবারে আপনি রোহানের সাথে চলে যেতেন, রোহানের সাথে আড্ডাবাজি করতেন, আমাকে নিয়ে যাইতেন না, তখন আপনার কেমন লাগতো? আমি বললাম রোহান একটা ছেলে, আমি একটা ছেলে, তা তুই কি কোনো ছেলে? ও বলে হ্যাঁ, ছেলে আর মেয়ে কি আছে, আমরা সবাই ইউনিভার্সিটিতে পড়ি, আমরা সবাই ফ্রেন্ড, এখানে ছেলে মেয়ের তো কোনো ভেদাভেদ নাই। আমি তখন বললাম তো ভালো কথা হয়েছে, তুই রোহানের সাথে ঘুরছিস, আরও ঘুর, আমার কোনো সমস্যা নেই, তো ঠিক আছে আমিও মামারে জানাইতেছি। এই কথা বলে আমি তখন লাইন থেকে দিলাম, কয়েক মিনিটের মধ্যে আমার হোস্টেলের সামনে চলে আসছে, আইসা দারোয়ানকে দিয়ে আমাকে ডাকাইছে। আমি তখন গেটে আসছি, হোস্টেলে গেটে আসছি, কিরে আমার বলে তুই বাবারে কি বলবি? হ্যাঁ তোর বাবারে জানাবো, মামারে আমি জানাবো, মামা তো মানে এখানে তো তোরে যে পাঠাইছে, মামা তো আমার উপরে ডিপেন্ড করে তোরে পাঠাইছে, তাই না? মামা তো আর এমনি পাঠাই নাই, মামা তোরে পাঠাইছে তুই আমার সাথে, আমি তোরে দেখাশোনা করবো, আমি তোরে রাখবো, এই জন্যই তো মামা পাঠাইছে। এখন তুই ঢাকা শহরে একটা ছেলের সাথে ঘুরে বেড়াবি, আমি মামার কাছে বলবো না, তাহলে মামা আমার উপর রাগ করবে না? আমার একটা দায়িত্ব আছে না, আমি আমার দায়িত্ববোধ থেকে মামাকে বিষয়টা জানাবো।
আমাকে বলতেছে, বাহ অনেক বড় দায়িত্ববান মানুষ আপনি হয়ে গেছেন, আপনি আপনার মামাকে জানাবেন আমি রোহানের সাথে ঘুরতেছি, আপনার তো সাহস কম না? আপনি কি বুঝেন যে এই ঘটনা আব্বু জানতে পারলে আব্বু আমাকে ঢাকায় রাখবে? রাখবে না, গ্রামে নিয়ে যাবে। ও বলে, তা আমি গ্রামে চলে গেলে আপনি ঢাকায় পড়াশোনা করতে পারবেন, এটা আপনি কিভাবে চিন্তা করলেন? আমি যদি গ্রামে যাই তো আমিও আপনাকে কান ধরে গ্রামে টেনে নিয়ে যাব। তো আজকের পর থেকে আপনিও রোহানের সাথে চললেন না, আর আমিও চলবো না। আমি শিওর সত্যি তো? ও বলে, হ্যাঁ সত্যি। পরে ঠিক আছে, আমরা দুজনেই একসাথে যখন খাওয়া দাওয়া করলাম, করে ও ঘুমাইতে গেলাম, আমিও গেলাম। এরপরেও আর রোহানের সাথে ঘুরতে যায় না, কিন্তু রোহান আমার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি করে। এমন করতে করতে রোহান একদিন আমার বলে যে, তোর মামাতো বোন কিন্তু সাথী অনেক ভালো একটা মেয়ে, আমরা তো সবাই মিলে একসাথে ঘুরতে পারি, কোনো সমস্যা তো নাই। বাট ওই সময় আমার ভিতরে কেমন জানি মানে ওর এই কথাটা সাড়া দিয়ে বসে, যে যেহেতু বলছে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে পারি, তাহলে হয়তো পারি। এরকম করতে করতে আমরা সবাই মিলে ক্যাম্পাসে আড্ডাবাজি করতাম, ঘুরতাম ফিরতাম। এমন করতে করতে আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় যাইতাম, বিভিন্ন অকেশনে যাইতাম, ঘুরতাম ফিরতাম। মানে আমাদের মাঝে কেমন জানি একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়। রোহান, আমি এবং সাথে আমাদের আরও কিছু ফ্রেন্ড আছে, মানে সবাই মিলে আমরা খুব ভালো একটা ফ্রেন্ডশিপের মধ্যে পড়ে যাই। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে বেশ কিছুদিন কেটে গেল, মানে বেশ কয়েকটা বছর কেটে গেল। অ্যান্ড ওই মুহূর্তে আমি হঠাৎ করে খেয়াল করে দেখতেছি যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সাথী আমাকে অনেকটা অ্যাভয়েড করে। মানে আগের মতো আমার কল টল রিসিভ করে না, বা আগে যেরকম আমাকে খুব ভালোবাসতো, আমার জন্য পাগলামি করতো, ওরকমভাবে পাগলামি করে না। মানে আমি কেমন জানি দেখতেছি যে আমার প্রতি তার যে ভালোবাসাটা ছিল, এটা মনে হয় অনেক অংশে কমে গেছে। তো আমি কিন্তু ওরা কখনো ডাউট করতাম না, বা ওরে আমি কখনো সন্দেহ করতাম না। আমি ওরা অন্ধবিশ্বাস করতাম যে ও কখনোই আমাকে ঠকাবে না, বা ও খুবই ভালো মেয়ে। আমার মামাতো বোন বলে বলছি না, মানে হাতে গোনা কয়েকটা ভালো মেয়ের মাঝে কিন্তু সাথী একজন, এটা আমি জানি। তো কেন হঠাৎ করে আমার সাথে কথা বলে না, একা একা ঘরে বসে থাকে, এবং কেন জানি ওর ভিতরে একটা গম্ভীর গম্ভীর ভাব কাজ করে। তা আমি ওকে জিজ্ঞেস করতাম, সাথে কি হয়েছে, তুই এরকম একা থাকিস কেন? কেন তুই আমার সাথে মিশিস না, আগের মতো করে চলাফেরা করিস না, এনজয় করিস না? মানে কেমন জানি তুই একটু একা থাকতে পছন্দ করিস। মানে অ্যাকচুয়ালি তোর হয়েছেটা কি আমার কাছে বল। এই শহরে আমি ছাড়া তো তোর আর কেউ নেই, আমি তো তোর একমাত্র আপন। তা আমার কাছে বল যে তোর ভিতরে কি এমন কষ্ট, এবং কি কষ্ট তুই ক্যারি করে বেড়াচ্ছিস? কেন তুই আমার সাথে আগের মতো কথা বলিস না, দেখা করিস না, আমার কাছ থেকে দূরে থাকতে পছন্দ করিস? মানে প্লিজ আমাকে একটু বল না। আমাকে বলতেছে, দেখ আমার কোনো কিছু বলতে ভালো লাগে না, মানে আমার একটু একা থাকতে ভালো লাগে। এরকম করতে করতে আমি একটা সময় হঠাৎ খেয়াল করে দেখলাম যে ও গোপনে গোপনে আবারও আমার চোখ ফাঁকি দিয়ে এই রোহানের সাথে ঘোরাফেরা করে, রোহানের সাথে এখানে যায় ওইখানে যায়, এবং রোহানের সাথে মানে আমার যেটা মনে হলো যে ওর মনে হয় কোনো একটা সম্পর্ক হয়ে গেছে। কিন্তু ভাই ওই মুহূর্তটাতে আমি সাথীকে এতটা ভালোবাসি, সাথী অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করবে এটা জানলে মানে আমার কলিজাটা মানে চিড়ে যাবে, এমন একটা অবস্থা। মানে আমি এটা নিতে পারবো না, এত পরিমাণের কষ্ট আমি পাবো। তা যখন আমি কিন্তু তখনও বিশ্বাস করি যে ওরা ফ্রেন্ড, এটাই ভাবতাম। এরকম করতে করতে ওর সাথে একটা মেয়ে থাকে ওদের হোস্টেলে, সাথীর হোস্টেলে। এই মেয়েটা মানে সাথীর সাথে ঘুমায়, খুব ভালো একটা সম্পর্ক। এই মেয়েটার একদিন আমি ধরে বলতেছি যে তুমি তো সাথীর সাথে থাকো, আমি তো সাথীর মামাতো ভাই, তুমি তো জানো। তা সাথীর কি হয়েছে, কেন সাথী এরকম একা একা থাকে, কারোর সাথে কথা বলে না, বেশিরভাগই কান্নাকাটি করে, কেমন জানি একটু ইমোশন ভাব ওর মাঝে, মানে কি হয়েছে আমাকে একটু বলবা? তা মেয়েটা আমাকে বলতেছে যে ভাই আমি আপনাকে বলবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আপনি যদি আমার শর্ত মানেন তাহলে আমি আপনাকে বলতে পারি। আমি বললাম ঠিক আছে, তোমার সব শর্ত মানতে আমি রাজি আছি, তুমি আমার কাছে বলো। তো মেয়েটা আমাকে বলতেছে, আপনি কিন্তু কোনোদিনও সাথীকে বা আমাদের ক্যাম্পাসের কাউকে বিষয়টা জানাতে পারবেন না, যদি আপনি কাউকে না জানান তাহলে আমি আপনাকে কথাটা বলতে পারি। আমি তখন বললাম যে ঠিক আছে বলো, সমস্যা নেই। পরে এই মেয়েটা আমাকে বলতেছে যে ভাইয়া, সাথী কিন্তু অনেক আগেই রোহান ভাইকে বিয়ে করে ফেলছে। আমি তো মানি, এটা তুমি কি বলতেছো, রোহানকে বিয়ে করছে? বলে হ্যাঁ, এখন না, আরো বেশ কয়েক মাস আগে রোহানকে ভাইকে উনি বিয়ে করছে, এবং রোহান ভাইয়ের সাথে ও মাঝে মাঝে থাকতেছে। মানে এইটা শোনার পরে আমার মাথায় তখন মনে হয় আসমানটা ভেঙে পড়ছে। কিরিডি কি বলে, রোহানের সাথে ও থাকে, রোহানকেও বিয়ে করছে? মানে আমরা তো একই ক্যাম্পাসে থাকি, একই কলেজে পড়ি, মানে একই ইউনিভার্সিটিতে পড়ি। তা এটা আমি জানলাম না, ও এত বড় একটা কাজ করলো আমাকে জানালো না। আর আমি তোর বয়ফ্রেন্ড, আমার সম্পর্কটা তো ওর সাথে একদিন আর 2 দিনের না। আমি তো ধরেন মানে যখন হচ্ছে ঢাকাতে আসার আগেও আমি কলেজ জীবন থেকে ওকে ভালোবাসি, এটাও কি করলো। এবং আমি একটা সময় মনে করছিলাম যে মামাকে বিষয়টা জানাই দিব, পরে আবার মানে মনে হলো যে মামাকে জানাই দিব, মানে আমি এই বিষয়টা নিতে পারতেছিলাম না আর কি। মামারও জানাইলাম না, কাউরে কোনো কিছু বললাম না। হঠাৎ করে ক্যাম্পাসে যাওয়া বন্ধ করে দিলাম, ক্যাম্পাসেও যাই না, খাওয়া দাওয়া করি না। এবং একটা পর্যায়ে আমি আমার হোস্টেলের ভিতরে আমি ড্রাগস নিতে শুরু করছি। অনেক বাইরে থেকে ড্রাগস আনতাম, অনেকেই নিত আমার ক্যাম্পাসে, তাদের সাথে মিলে আমি তখন ড্রাগস নিতাম। এভাবে কয়েকটা দিন কাটার পরে সাথে তখন বিষয়টা বুঝে যায় যে আমি ড্রাগস নিচ্ছি, বা আমি ঠিকমতো পড়াশোনা করি না, ক্যাম্পাসে যাই না। এই বিষয়গুলো বুঝতে পারার পরে
একদিন আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে, মানে ও আসলে আমার সাথে খুব বেশি একটা কথা বলতো না লাস্ট কয়েকটা মান্থ ধরে, বাট আজকে আমাকে খুব ডিরেক্টলি জিজ্ঞেস করে যে মুজাহিদ তুই আসলে কী চাস, এরকম করে আমারে বলে। আমি তখন বললাম আমি তো কিছু চাই না, আমার কারো কাছে তো কোনো চাওয়া নাই। ও আমাকে বলে না, তাহলে তুই কেন পড়াশোনা করিস না, ক্যাম্পাসে যাস না, ক্লাস করস না, ক্লাসে যাস না, তুই অলওয়েজ ড্রিঙ্কস করস এবং তুই নেশা করিস, এরকম খবর আমি পাইছি। তা এসব করার জন্যই কি আমরা ঢাকাতে আসছিলাম? আমি তখন বলি না, আমরা তো পড়াশোনা করার জন্য ঢাকায় আসছিলাম, আমরা তো বিয়ে বিয়ে করার জন্য ঢাকায় আসি নাই, এবং আমরা তো ড্রাগস নেওয়ার জন্য ঢাকাতে আসি নাই। আমাকে বলে বিয়ে মানে কি বলতে চাস তুই? আমি বললাম আমি কিছু বলতে চাই না। ও আমাকে বলে দেখ, আমার কাছে কথা লুকাবি না, খবরদার আমাকে মিথ্যা বলবি না, আমাকে সত্যি বল কি হয়েছে। আমি তখন বললাম কিছু হয় নাই তো, সব কিছু ঠিক আছে, তুই তোর পার্সোনাল লাইফ নিয়ে আসিস, আমি তো তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতেছি না, তুই তোর মতো করে থাক না, তোর যারে বিয়ে করতে মন চায় তারে বিয়ে কর, যার সাথে রিলেশন করতে মন চায় তার সাথে রিলেশন কর, আই ডোন্ট কেয়ার, আমি তোরে কোনো কিছু বলতে চাই না। অ্যান্ড আমার জীবন নিয়ে কেন তুই ঘাটাঘাটি করবি? তুই আমার মামাতো বোন আছিস, ভালো কথা, তোর জায়গায় তুই, আমার জায়গায় আমি, আমাকে নিয়ে এত বেশি ঘাটাঘাটি করার তোর প্রয়োজন নেই, তুই তোর মতো করে থাক, আমাকে আমার মতো করে থাকতে দে। ও আমাকে বলে খবরদার উল্টাপাল্টা কথা বলবি না, আমি কিন্তু উল্টাপাল্টা কথা একদম নিতে পারি না, তুই আমাকে সত্যি করে বল কি হয়েছে, তোর মন খারাপ কেন, মানে সমস্যাটা কি, তুই আমাকে বলবি তো? আমি তখন বললাম সাথী, আমি সব কিছু জানি, তুই আমার কাছে না কথা লুকাস না, আমি জানি তুই রোহানকে বিয়ে করছিস। এটা বলার পরও তখন নিচের দিকে তাকায় আছে, কিচ্ছু বলে না, এমনি মানে নিচের দিকে তাকায় কান্না করে দিছে। তাই বলি তুই কাঁদিস না, তোরে আমি ভালোবাসি, তুই আমার সেই ভালোবাসা, আমি স্কুল জীবন থেকে তোরে পছন্দ করি, কলেজ জীবনে প্রপোজাল দিয়েছিলাম, তোর মনে আছে? কক্সবাজার সমুদ্রের পাড়ে আমরা দুজনার হাত ধরে 2টা রাত্রি কাটিয়েছি, 2টা মুহূর্ত কাটিয়েছি, চাইলেও না এই সময়গুলোকে ভোলা যাবে না। আমি তোর অনেক ভালোবাসি রে, তুই অন্য কাউকে বিয়ে করছিস শুনে আমি সত্যিই কষ্ট পাইছি, আমার কলিজাটা ভেঙে গেছে। ও আমাকে বলে তুই কি আব্বুকে এগুলো বলে দিছিস? এমনি বলতেছে। আমি তখন বললাম তুই আমার এত ছোট লোক মনে করিস, আমি মামাকে কেন বলতে যাব? ও আমাকে বলে বললি না কেন? আমি তো তোর সাথে চিট করছি, আমি কলেজ জীবন থেকে তোর সাথে রিলেশনে জড়াইছি, তোর সাথে প্রেম করছি, তোরে ভালোবাসছি, তোর সাথে ঢাকাতে আসছি, তুই না থাকলে তো ঢাকাতে আসতে পারতাম না, তুই আসিস বলি তোর উপরে ডিপেন্ড করে আব্বা আমাকে ঢাকাতে পাঠাইছে, নাহলে তো আব্বা আমাকে ঢাকাতে পাঠাইতো না। তো যেহেতু আব্বা আমাকে তোর উপরে ডিপেন্ড করে ঢাকাতে পাঠাইলো, আমি তোর সাথে এত বড় বেইমানি করলাম, তোরে এইভাবে ধোকা দিলাম, তাতে আব্বুরে বললি না কেন যে আমি বিয়ে করে ফেলছি? আমি বললাম তোর আব্বারে বললে কি হইতো, মামা ঢাকায় আসতো তোরে নিয়ে যাইতো। ও বলে নিয়ে যাইতো, তুই তো খুশি হইতি। এবার আমি খুশি হইতাম কেন? আমি খুশি হব? ও বলে খুশি হইতি না, আমার ক্ষতি করতে পারলেই তো তুই খুশি হস। আমি তখন বললাম সাথী রে, স্কুল জীবন থেকে তোর সাথে আমি আছি, আমি তোরে ভালোবাসি, তোর ক্ষতি হোক এমন কোনো কাজ আমি মুজাহিদ কোনো দিনও করবো না। ও আমাকে বলতেছে যদি এটাই হবে তাহলে আমার খুশিতে তুই কেন কষ্ট পাচ্ছিস? আমি বললাম আমি তোর খুশিতে কষ্ট পাচ্ছি এটা কে বললো? ও বলে কষ্ট যদি নাই পাবি তাহলে নেশা কেন করতেছিস, কলেজে ক্যাম্পাসে কেন যাচ্ছিস না, ক্লাসে কেন যাচ্ছিস না, তুই অন্ধকার জীবনে কেন চলে যাচ্ছিস? তুই কি জানিস না আমি যাকে বিয়ে করেছি জেনে শুনে বুঝে বিয়ে করেছি, তবে আমি লাস্ট কয়েকটা মাস ধরে আমি আমার ভালোবাসার মানুষ আমার হাজব্যান্ডকে নিয়ে চিন্তা করতাম না, আমি শুধু চিন্তা করতাম তোকে নিয়ে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমি তোকে বড় ধোকা দিয়েছি, আমি তোর সামনে কি করে পড়বো, আমি তোর সামনে কি করে কথা বলবো, আমি না এটা নিতে পারতেছিলাম না, যার জন্য আমি খুব ভয়ে ছিলাম, বুকের ভিতরে বারবার ধুপধুপ করতেছিল যে আমি কি করে ফেললাম, এটা আমি কি করলাম, আমি তোর সামনে কেমনি দাঁড়াবো? যেভাবেই হোক তুই জেনে গেছিস, তুই যদি আমাকে কথাটা না বলতে আমি না বলতে পারতাম না। আমি তখন বললাম তাহলে লাস্ট কয়েকটা মান্থ যে তুই খাওয়া দাওয়া করতি না, একা একা বসে থাকতে কান্নাকাটি করতি, তাহলে এর কারণ কি এটা ছিল? ও বলে হ্যাঁ এটাই কারণ ছিল, যে আমি রোহানকেও বলছি যে আমি কিভাবে মানে তোরে বলবো, বা আমি না বুঝতে পারতেছিলাম না যে আমার বিয়ের বিষয়টা আমি তোকে কিভাবে জানাবো। আমি তখন বললাম তো কিভাবে করলি এখন আমাকে বল। ও বলে আসলে আমি জানি না, ওর সাথে এরকম করে ঘোরাফেরা করতে করতে মাঝে মাঝে ও রাতে ফোন দিত, ওর সাথে আমি কথা বলতাম, এরকম কথা বলতে বলতে কখন যে আমি মানে ওর সাথে আমার রিলেশন হয়েছে, আমাকে বিয়ে করে ফেলে আমি না বিষয়টা বুঝতে পারি নাই। তা আমি বললাম এত ঢাকার ছেলে, বড়লোকের ছেলে, শিল্পপতির ছেলে, টাকা পয়সার অভাব নাই, এখন তুই যদি বিয়ে করছিস তাহলে ওকে তোকে নিয়ে সংসার করবে, বা কাবিন কত করছিস? ও বলে কাবিন করছে অনেক টাকা, 20 লাখ টাকা কাবিন করছি। আমি বললাম ভালো 20 লাখ টাকা কাবিন করছিস, কিন্তু ওকে তোর সাথে সংসার করবে, ওর পরিবার কি মেনে নিবে? তো ও বলে যে ওর পরিবারে তো তেমন কেউ নাই, ওর মানে ও আসলে মূলত যাদের সাথে থাকে ওর মা হচ্ছে মানে ক্যানাডিয়ান, মানে ওর মা ক্যানাডাতে মানে ক্যানাডাতেই থাকে বেশিরভাগ, বাংলাদেশেও থাকে। তো দেখা যায় যে ওর বাবাকে ওর মা ডিভোর্স করে দিয়েছে।
মানে অরিজিনালি হচ্ছে মানে রোহানের যে বাবা, ওর বাবাকে ওর মা ডিভোর্স করে এবং ডিভোর্স হওয়ার পরে ওর বাবা অন্যত্রে বিয়ে বসে যায়, অন্যত্রে বিয়ে করে এবং রোহানের মা একটা পর্যায়ে কানাডাতে যায় এবং কানাডাতে যাওয়ার পরে বাংলাদেশি এবং কানাডার এক নাগরিককে রোহানের মা বিয়ে করে। তো ওইটাই হচ্ছে রোহানের বাবা, বাট সৎ বাবা। বাট রোহান ওনাকে অনেক ভালোবাসে এবং উনি অনেকটা ইয়াং, দেখতে অনেকটা রোহানের মতোই এবং মানে অনেকটাই রোহানের মতোই। তো আমি ওনার সাথেও কথা বলছি, উনি আমাকে অনেক পছন্দ করছে, উনি আমাকে দেখছে এবং উনি আমাদেরকে বিয়েটা পড়াই দিছে, ওনার সামনে আমাদের বিয়ে হয়েছে, মানে রোহানের সৎ বাবার সামনে। আমি তখন বললাম, বাহ, এত কিছু করলি, রোহানের সৎ বাবার সামনে বিয়ে করলি, এত কিছু হইলো, অথচ এর আমি কিছুই জানি না। আসলে না, আমি বুঝতে পারিনি তুই যে এত বড় হয়ে গেছিস, তুই যে এত বড় হয়ে গেছিস সেটা যদি আমি জানতাম তাহলে আমি না আর কান্নাকাটি করতাম না। ও আমারে বলে, প্লিজ আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই, তুই আমারে মাফ করে দে। আমি জানি তুই অনেক কষ্ট পাইছিস, কিন্তু বিশ্বাস কর আমি তোকে কষ্ট দিতে চাই নাই। এবং কিভাবে যে তুই কষ্টটা পেয়ে গেলি আর আমিও যে কিভাবে রোহানের প্রতি ঝুঁকে গেলাম, কেন যে বিয়েটা করে ফেললাম আমি না জানি না, তুই আমাকে মাফ করে দে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমার কোনো দুঃখ নাই, যা। মনের ভিতরে মুখ দিয়ে যদিও তাকে এটা বলেছি, কিন্তু ভাই মনের ভিতরে তুফান বয়ে যাচ্ছে। এরপরেও ক্যাম্পাসে থাকার অনেকটা চেষ্টা করেছি যে ক্যাম্পাসে থাকবো, পড়াশোনা করব বা ক্যাম্পাসে কন্টিনিউ করব। একটা সময় দেখা গেল যে আমি আর পারতেছি না। মানে ও রোহানের হাত ধরে হাঁটে, রোহান ওর হাত ধরে, দুজন দুজন, তারা তো হাজব্যান্ড ওয়াইফ। এবং আমি তো এটা দূর থেকে দেখতেছি, এই দৃশ্যটা দেখে ভাই মানে আমার মানে ভিতরে আর সহ্য হচ্ছিল না যে মানে এইটা কি দেখতেছি আমি আমার চোখের সামনে। আমার চোখের সামনে রোহান ওর হাত ধরতেছে, ওরে কিস করতেছে, ওরে নিয়ে গাড়িতে উঠতেছে, পারতেছিলাম না। একটা পর্যায়ে হঠাৎ করে আমি বললাম যে সাথী, আমার প্রচুর খারাপ লাগতেছে, মনে হয় আমি অনেক অসুস্থ হয়ে গেছি, আমার ব্রেনে অনেক প্রবলেম এবং আমার মানে ব্রেনে অনেক বেশি প্রবলেম দেখা দিয়েছে, আমি রাত জাগতে পারি না, আমার মাথা ব্যথা করে আমি কয়েকটা দিন বাড়িতে থেকে আসি। ও আমাকে বলে, না না না, তুই বাড়িতে গেলে তো আব্বা আমাকে নিয়ে যাবে। আমি বলি, না, নিয়ে যাবে না, আমি মামাকে ম্যানেজ করবো, আমি মামাকে বলবো, তুই টেনশন করিস না, তুই তুই থাক, সমস্যা না, আমি চলে যাই, আর আমি তো আবার আসবো। এই কথা বলে আমি মানে আমার অনার্স পরীক্ষাটা দেই না, ফাইনাল পরীক্ষাটা দেই না, না দিয়েই আমি তখন চলে যাই গ্রামে, মানে আমার গ্রামের বাড়িতে, আমার ময়মনসিংহে আমাদের বাড়িতে চলে যায়, মামার বাড়িতে না। তো যাওয়ার কয়েকদিন পরে মামা আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে, কিরে মুজাহিদ, তোর কী হয়েছে? কিন্তু আমি আসলেই অসুস্থ হয়ে গেছি সত্যি, যেটা আমি বাড়িতে যাওয়ার পর আমার ব্রেনে সমস্যা দেখা দিছে, আমি অনেক উইক হয়ে গেছি, মানে আমি খাবার খাইতে পারি না, ঘুমাইতে পারি না, মানে মানসিকভাবে এরকম অবস্থা যে অনেকেই মনে করবে যে অসুস্থ মানে কি, অসুস্থ মানে আমি হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম, এমন একটা অবস্থা। ময়মনসিংহ মেডিকেলে আমি ভর্তি হই, আমি 15 দিন প্রথম মেডিকেলে পর্যন্ত থাকি। রোহান, সাথী, আমার ঢাকা থেকে অনেক ফ্রেন্ডের আমাকে দেখতে আসে মেডিকেলে। তো এখান থেকে আমি ঠিক হয়ে মামারে আমি বুঝিয়ে বলি যে মামা, সাথী ঢাকাতে ভালো আছে এবং সাথী অনেক বছর ধরে ঢাকাতে আছে এবং ওর অনেক ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে, ও আপনি ওর নিয়ে টেনশন করেন না, ওই নিয়ে টেনশন করার কিছু না, ওইখানে ভালো ভালো আছে, ভালো থাকবে, আপনি চিন্তা করেন না। আমি এভাবে কিন্তু মামাকেও ম্যানেজ করে ফেলি, যাতে মামা সাথী নিয়ে টেনশন না করে, সাথী যাতে কোনোভাবে কষ্ট না পায়। কিন্তু একটা পর্যায়ে সাথী তখন ঢাকায় থাকতো, আমি বাড়িতে থাকতাম, সামনে ফাইনাল পরীক্ষা, অনার্স ফাইনাল পরীক্ষা। সাথী আমাকে বারবার বলতো যে আর মুজাহিদ পরীক্ষা দিতে হয়, তুই পরীক্ষা দিবি না, দিবি না, দিবি না, ওকে বারবার বলতো। কিন্তু আমি আসলে আর পরীক্ষা দেওয়ার জন্য রাজি হইলাম না। কিন্তু বিশ্বাস করেন, এই সাথীর ব্যাপার আর রোহানের ব্যাপারটা আমি আমার মামা মামি তো দূরের কথা, আমার বাড়ির কাউকে আমি বলি নাই, মানে কারো কাছে আমি বিষয়টা বলি নাই, কারো কাছে আমি বিষয়টা জানাই নাই। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার মামা কিছুটা বিষয় ডাউট করে ফেলে। মানে ও অনার্স পরীক্ষা দেওয়ার পরে, যেহেতু অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলছে, ও বাড়িতে আসবে এবং বাড়িতে এসে ও হচ্ছে ইয়ে করবে, মানে বাড়িতে আসবে, বাড়িতে বিয়ে শাদী করবে বা থাকবে, এটাই তো কথা, অনার্স যেহেতু হয়ে গেছে। কিন্তু ওর বাড়িতে আসতেছে না, অনার্সের পরে ওর বাড়িতে আসে না এবং মামা ওকে জোর করেও আনতে পারে না। এবার মামা তার যেহেতু ঢাকাতে তার পরিচিত লোকজন আছে, তাদের মাধ্যমে মামা ইনকোয়ারি শুরু করে এবং ইনকোয়ারি করতে করতে একটা পর্যায়ে মামা জেনে যায় যে সাথে ওখানে একটা ছেলের সাথে রিলেশনে আছে, বিয়ে করছে, এটা মামা জানে না, জানে রিলেশনে আছে। এটা জানার পরে মামা তখন, আমি কিন্তু গ্রামের মধ্যে তখন একদম গ্রামের ছেলে হিসেবে থাকতেছি, লুঙ্গি পরতেছি, গেঞ্জি গায়ে দিতেছি, গ্রামের মানুষের সাথে হাঁটতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, মানে আমার আর ওই সাথী নিয়ে বা সাথীর লাইফ নিয়ে আমার আর কোনো মানে কথাবার্তা নাই। একটা পর্যায়ে মামা তখন কি করলো, একবার সাথীকে মাইরা টাইরা ঢাকা থেকে নিয়ে আসছে, ঢাকাতে নিয়ে আসছে। ঢাকাতে নিয়ে আসার পরে আমি কিন্তু জানি না যোগ্যতে ঢাকাতে নিয়ে আসছে। আমার ছোটো বোন আমারে বলতেছে যে ভাইয়া, সাথিয়াপুরে তো মামা মাইরা ঢাকা থেকে নিয়ে আসছে। এটা শোনার পরে আমি তখন মানে একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, সাথীকে ঢাকা থেকে নিয়ে আসছে অথচ আমি জানি না। আমি তখন মামার বাড়িতে গেলাম, মানে 2 দিন পরেই গেছি। সাথী আসার পরে যাই দেখতেছি ভাই এমন অবস্থা যে সাথী খাওয়া দাওয়া করে না, মানে ঘুমায় না, একটা রুমের ভিতরে ও মনে হয় মরার মতো পড়ে আছে, মানে ওর দিকে তাকাইলে চোখে পানি চলে আসবে এমন একটা অবস্থা। পরে ওর অবস্থা দেখে পরে মামার সাথে কথা বলি যে মামা কি হয়েছে। মামা তখন আমার গালাগালি করে, এই বেয়াদব, তুই কথা বলিস না, তুই খারাপ,
আমি তোর উপরে বিশ্বাস করে ওরে আমি ঢাকাতে পাঠাইছি। এখন যদি তুই তো সব জানতি, ওই ছেলে তোদের ক্লাসমেট, তোদের সাথে থাকে চলে ফিরে, ওই ছেলে তোর ক্লাসমেট, তুই আমারে বললি না কেন? তুই তো সব কিছু জানতি, তুই কি জানতি না? আমি নিচের দিকে তাকে আছে, মামারে কেমনে বলবো যে মামা আপনার মেয়ে তো আমাকে বলতে মানা করছে। আমি তখন কিছু বলি না, নিচের দিকে তাকে আছে, মানে কান্নাকাটি করতেছে, একরকম প্রচুর কান্না করতেছে। পরে মামা আমারে বলতেছে যে তোর জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়েছে। আমি তোরে ক্লাস 7 থেকে আমার ঘরে রাখছি, আমার ঘরে খাওয়াইছি, পড়াইছি, তোরে আমি বড় করছি, তুই আমার নিজের ছেলের মতো ছেলে, তুই কীভাবে পারলে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে? তুই নিজে আমার মেয়েটার ওই ছেলের হাতে তুলে দিছিস, এরকম করে আমাকে বলে। আমি মনে মনে বলি, হাই রে আল্লাহ, আমি যার জন্য চুরি করলাম সেও আমারে চোর বলে, আর যার ঘরে আমি চুরি করলাম সে মানুষটা আমাকে চোর বলে। আমি তখন কান্না করতাম, কিছু বলতাম না। পরে এরকম করে 2-3 দিন কাটার পরে মাঝে মাঝে আসতাম, আমার মামি আমাকে ফোন দিত যে মুজাহিদ তুমি একটু আসো, সাথী তো খাওয়া দাওয়া করে না, সাথী তো ঘুমায় না, সাথী তো মরে যাবে, এরকমভাবে থাকলে তো আমার মেয়েটা বাঁচবে না, তুমি আসো। তো আমি যাইতাম, মামি আমাকে ওর ঘরে ঢুকতে দিত, ওর কিন্তু তালা মেরে রাখতো, ঘরের মধ্যে তালা মেরে রাখতো। তো ওর ঘরে যাইতাম, গিয়ে ওর সাথে বসতাম, ও আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতো যে আমি রোহানকে ছাড়া মরে যাব। আমার ভাই এত কষ্ট হইতো তখন, বিশ্বাস করেন, নিতে পারতাম না এই কষ্টগুলা। আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি বলে যে আমি রোহানকে ভালোবাসি, আমি রোহানকে বিয়ে করছি, রোহান আমার হাজব্যান্ড, আমাকে আমার হাজব্যান্ডের কাছে যাওয়ার সুযোগ করে দাও, আমাকে আমার হাজব্যান্ডের কাছে যেতে দাও, আমি কিন্তু মরে যাবো আমার হাজব্যান্ডের কাছে না যেতে পারলে। মানে হাতে পায়ে ধরে আমার কাছে কান্নাকাটি করে। যাকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক, আমি তো এটাই চাই। আমি তো এটাই চাই যে আমার ভালোবাসার মানুষটা যেখানেই থাকুক, যার কাছেই থাকুক, ও যাতে ভালো থাকে। আর আমার ভালোবাসার মানুষটা যদি ভালো থাকে তাহলে তো আমিও ভালো থাকবো। আমি তখন চিন্তা করতেছি যে কিভাবে ওকে এখান থেকে বের করা যায়, যেটা সত্যি কথা, আমি কিভাবে ওকে বের করব এবং বের করে আমি ওকে ঢাকাতে পাঠিয়ে দিব। এরকম চিন্তা করতে করতে কয়েকদিন পরে আমি মামার একদিন বলতেছি, মামা একটা কাজ করেন, আমার তো বোনেরা আছে বাড়িতে, সাথীর একদিন আমাদের সাথে আমাদের বাড়িতে পাঠিয়ে দেন। যেহেতু আমার বোনেরা আছে, আমার বোনেরা সাথীর সাথে থাকবে, ডাকবে, সাথীর মন ভালো হয়ে যাবে। এইভাবে ঘরের মধ্যে আটকে রাখছেন তালা মেরে, ও তো মরে যাবে, ও তো নিঃশ্বাস নিতে পারবে না, ওকে আমার সাথে দিয়ে দেন। আমার মামা বলে, খবরদার উল্টাপাল্টা কথা বলবি না, তুই এখান থেকে যা, তুই আমার বাড়িতে আসলি কেন? তুই তো আমার বড় শত্রু, তোর জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে, আমি তোরে ছাড়বো না, আমি তো নয় মামলা করব। এবার মামি গরম হয়ে যায় যে তুমি কি আমার মেয়ের মারার লাগে আনছো? আমার মেয়ে তুমি মেরে ফেলবা? ঘরের মধ্যে আটকে রাখছো, মেয়েটা খাচ্ছে না, ঘুমাচ্ছে না। আর যদি মেয়েটা হচ্ছে মুজাহিদের সাথে ওদের বাড়িতে যায়, মুজাহিদের ভাই বোনেরা আছে, বোনেদের সাথে থাকবে, আমার মেয়েটা ভালো থাকবে। মামি তখন পুরো দায়িত্ব নিয়েই মানে তখন সাথীকে আমার সাথে দিয়ে দেয়, মামার সামনে, মামার উপর খুব রাগ করে দিয়ে দেয়। তা আমি তখন সাথীকে না আমার বাড়িতে আসি। বাড়িতে আসার পরে সাথী তখন মানে আমার শুধু পায়ে ধরে বলতাম, মোবাইলটা দাও, আমি একটু রোহানের সাথে কথা বলবো, মানে খুব কান্নাকাটি। তো আমি নিজে রোহানের ফোন দিতাম, তো ফোন দিলে পরে রোহানের সাথে কথা বলতো, কান্নাকাটি করতো। মানে যেদিন গেছে, মানে এর পরের দিনে রোহান ঢাকা থেকে চলে আসছে গাড়ি নিয়ে, সন্ধ্যার সময় ঢাকা থেকে আসছে গাড়ি নিয়ে। বাইরে কলিজা ছিঁড়ে যাচ্ছে বলতে, ঢাকা থেকে আসার পরে ও তখন মানে আসছে, আইসেই আমাদের বাড়ির মানে ওর গাড়ির মধ্যে সাথীরে নিয়ে পুরো 1 ঘন্টার মতো গাড়ির ভিতরে, সন্ধ্যার পরে 1 ঘন্টা গাড়ির ভিতরে, 1 ঘন্টা পরে বের হয়েছে, সাথী চুল ঠিক করতেছে, শরীর ঠিক করতেছে। মানে এরপরে আমি আমার মারে বললাম যে আমার বন্ধু ঢাকা থেকে আসছে, তা সমস্যা না, আমাদের বাসায় থাকুক। তো ওরে আমি মানে রোহানরেও আমি রাখছি, এই সাথীরও আমি রাখছি, একই জায়গায় আমি রাখছি, একই ঘরে রাখছি। রাখার পরে মানে আমার তখন খুব খারাপ লাগতেছে। মানে আমি তখন আমার মোবাইলটা, মানে আমার যে মোবাইল ফোনটা, এটা আমি সাথীরে দিয়ে দিছি। মানে ও আমার মোবাইলটা ব্যবহার করতো, রোহানের সাথে কথা বলতো, সবসময় ব্যবহার করতো। এমন করতে করতে রোহান এক ঘরে ঘুমাইছে, মানে আমাদের ঘরে ঘুমাইছে, আমি আলাদা একটা ঘরে ঘুমাইছি। আর সাথী হচ্ছে আমার 2 বোনের সাথে ঘুমাইছে। রোহান আর আমি একসাথে ঘুমাই নাই, কারণ আমার মানে ভালো রুমের ভিতরে যে চৌকিটা, ওটা হচ্ছে সিঙ্গেল চৌকি, মানে একজন ঘুমাইতে পারে। আর অন্য রুমের ভিতরে ডাবল চৌকি আছে, বাট ওই রুমগুলো ভালো না। তা রোহান যেহেতু শহরের ছেলে, ও তো ড্রাইভার আনে না, একা গাড়ি ড্রাইভ করে আসছে। তো আমি ভাবলাম যে ওই রুমটা ভালো আছে, ও সিঙ্গেল রুমের মধ্যে একা ঘুমাক, যার জন্য আমি রুমের মধ্যে একা ঘুমাইতে দিছি, ও একা ঘুমাচ্ছে। আর আমি জানি আর ঘুমাবে কি, সারা রাতে হয়তো সাথীর সাথে কথা বলবে। একটা পর্যায়ে রাত্র তখন প্রায় 1 থেকে 1:30টার মতো বাজে, মানে আমি আর নিতে পারতেছিলাম না, মনে হচ্ছিল আমার বুকটা ফেটে যাচ্ছিল। মানে কেন রোহান চলে আসলো, বা কেন বা আমি সাথীকে মামার বাড়ি থেকে এখানে নিয়ে আসলাম, মানে কোনো কিছু আমি বুঝতেছি না, আমি কি করতে যাচ্ছি বা আমি কি করতেছি, মানে আমার নিজেকে নিজে আমি বুঝাতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমি তখন পুকুর ঘাটলায় গিয়ে বসে আছি। এখন পুকুর ঘাটলায় গিয়ে যখন বসে আছি, মানে বসে থাকার পরে মানে আমি জাস্ট ওখানে বসে আছি, এর ভিতরে হঠাৎ করে আপনার এখানে বসে আছে, আমি বসে থাকা অবস্থা, হঠাৎ করে ওখানে গাড়িটা স্টার্ট করছে। গাড়ি যখন স্টার্ট করছে, আমি মানে গাড়িটা স্টার্ট করার সাথে সাথে আমি মানে প্রথমে সাথী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের দিকে তাকাইছি, দেখছি ওই ঘরে দরজা খোলা। মানে দরজাটা মানে বাইরে থেকেই তো একটু খোলা, ফাঁকা দেখা যাচ্ছে যে ভিতরে লাইট জ্বলতেছে।
আমি তখন শিওর হয়ে যাই যে সাথী চলে যাচ্ছে রোহানের সাথে। আমি তখন পুরোপুরি শিওর, এবং রোহানও গাড়ি স্টার্ট করছে। তখনই ভাই আমি কি করলাম, দৌড় দিলাম। মানে ওদের গাড়িটা ঘুরে কিন্তু আমাদের পুকুর পাড় দিয়ে ঘুরে যেতে হবে, মানে আমাদের পুকুর পাড় দিয়ে এভাবেই ঘুরে তারপরে মেন রোডে উঠতে হবে। তো ও যখন গাড়ি স্টার্ট করছে আমি পুকুরে পাড়ের দিকে দৌড় দিছি, মানে পাড় দিয়ে আমি ওই পারে গিয়ে ওর গাড়ির সামনে দাঁড়াবো। আমি তখন এই পাড় দিয়ে দৌড়ে গিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়াইছি, মানে আমিও গেছি ওর গাড়িটাও আসছে, আমি সামনে দাঁড়াই রয়েছি। আমাকে দেখে তো রোহান মানে হেডলাইট মারতেছে, সরার জন্য আমি সরি না। পরে গাড়ি থেকে সাথী নামছে, রোহান কিন্তু নামে না, রোহান স্টার্টিংয়ে বসে আছে, সাথী নামছে। সাথী গাড়ি থেকে নেমে আমার পাটা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। মানে চিৎকার করে কান্না করতেছে যে ভাই আমি তোমার পায়ে ধরে আমার যেতে দে, মুছে দে, আমি তোর পায়ে ধরে আমাকে যেতে দে, আমি তোর কাছে মাপ চাই, তোর কাছে ক্ষমা চাই। আমি জানি যে কোনো সময় আব্বা আমাকে বাড়ি থেকে নিয়ে যাবে, আব্বা রোহানকে কোনো দিনও মানবে না, আব্বা রোহানকে কোনোদিনও মেনে নেবে না, তুই আমাকে রোহানের সাথে যেতে দে, আমি রোহানকে না পেলে মরে যাব, মানে আমি কিন্তু আত্মহত্যা করবো, এরকম করে বলতেছে। এবং ও গাড়ি থেকে একটা চাকু নিয়ে আসছে, গাড়ির মধ্যে চাকু নিয়ে আসছে মনে হয়, আইসা বলছে আমি নিজের গলায় নিজে ছুরি চালাই দেবো। মানে আমি তখন ওরে এটাও বলতে পারতেছি না যে আমি তো আমার মামার কাছ থেকে তোরে নিয়ে আসছি আমাদের বাড়িতে, এখন তুই যদি এখান থেকে চলে যাস তাহলে তো আমার মামা আমাকে আস্ত রাখবে না, মামা তো আমাকে আস্ত রাখবে না। তারপর আমি মানে কি বলবো, আমি যখন আমার পা চেপে ধরো, যখন কান্নাকাটি করতে শুরু করে, আমাকে যেতে দিতে বলে যখন অবুঝ বাচ্চার মতো চোখের পানিগুলো ফেলতেছিল, একটা সময় আমি ওদের রাস্তাটা ছেড়ে দিলাম। সাথে গাড়িতে উঠলো, রোহান গাড়িটা টান দিয়ে আমার সামনে দিয়ে আমার ভালোবাসার মানুষটাকে শেষ রাতে নিয়ে চলে গেল। কান্না করতে করতে ঘরে আসছি, আইসা ঘরের মধ্যে ঢুকে কান্না করতেছি, সারাটা রাত ঘুমাই নাই, কান্না করতেছি। এমন সময় সকালবেলা মা আসছে, আমার বোনেরা ঘুম থেকে উঠছে, উঠে দেখে যে সাথী নাই। আইসা আম্মা বলতেছে এই সাথী কই রে? তখন আমি চোখের পানিগুলো মুছা বলতেছি সাথী চলে গেছে। মা বলে কই গেছে? আমি ওগো বাড়িতে চলে গেছে। মা বলে কি বলিস তুই, কালকে রাতে ওরা একসাথে তোর বোনের সাথে ঘুমাইলো, তা কিভাবে রাতের বেলা চলে গেছে? গাড়ি নিয়ে গেছে। আর তোর বন্ধু কই? তোর বন্ধুর গাড়িও তো নাই। আমি তখন বলি তাহলে তুমি বুঝতেছো, আমার কেন জিজ্ঞেস করতেছো? আমার মা বলে কি বুঝতেছি আমি বলি সাথী আমার বন্ধুর সাথে পালাই গেছে। আমার মা বলে এটা তুই কি করলি? তোর মামা তো তোকে আস্ত রাখবে না। আমি বলি মামা আস্ত রাখবে না কি রাখবেন ওটা আমি জানি না, তোমার ভালো লাগতেছে না, তুমি যাও। এই বলে আমি তখন ঘরের দরজাটা লাগাই দিই। মা বারবার দরজা ধাক্কাইতেছে যে মুজাহিদ দরজা খোল, মুজাহিদ দরজা খোল, তুই দরজা খুলবি না কেন, দরজা খোল। আমি আর দরজা খুলি না, আমি দরজা খুলি না, টোটালি দরজা খুলতেছি না। আমার মামার কানে খবর চলে গেছে এরই মাঝে যে ও চলে গেছে, এবং আমি ওকে যাওয়ার সুযোগ করে দিছি। মামা প্রথমে আসছে, এবং আসার পরে মামা অনেক চিল্লাফিল্লা করছে, আমি এটা শুনছি। চিল্লাফিল্লা করে মামা আবার চলে গেছে দিনে 3:30টার দিকে। সাথে সাথে কিন্তু আমার আর কোনো যোগাযোগ নাই, মানে টোটালি যোগাযোগ নাই, সাথে কেউ চলে গেছে আমি জানি না। 3:30টার দিকে মামা তখন ডিরেক্টলি থানা থেকে পুলিশ নিয়ে আসছে। থানাতে গেছে, আমার নামে অপহরণ মামলা করছে, যে আমি কিডন্যাপিংয়ের মামলা দিছে আমার নামে, যে আমি আমার মামতো বোনকে কিডন্যাপ করছি। এইভাবে মামলা টামলা খুব সুন্দর করে সাজে তখন আইসা আমাকে ধরছে, পুলিশ এসে আমাকে ধরছে। ঘরের মধ্যে আমার দরজা ভাঙছে, আমি দরজা খুলি নাই, আমার ঘরের দরজাটা ভাঙিয়া তখন আমাকে হ্যান্ডকাপ পরে থানাতে নিয়ে গেছে। তো থানাতে নিয়ে যাওয়ার পরে কি হয়েছে না হয়েছে এসব কিন্তু আর আমি জানি না। আমি প্রায় 15-16 দিনের মতো থানায় ছিলাম, 16 দিন পরে আমার মা আমাকে ছাড়াই আনে, এবং বাড়িতে আনার পর আমার মা আমার সাথে এত পরিমাণে দুর্ব্যবহার করে, মানে এত পরিমাণের খারাপ ব্যবহার করে, যেটা আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি না নিতে পারিনি মায়ের এই ব্যবহারগুলো। আমি ঘরের মধ্যে এসে একদম বোবা প্রাণীর মতো বসে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না, যেদিকে তাকাই থাকতাম। এইভাবে প্রায় দীর্ঘ 2টা বছর কেটে যায়। এই 2টা বছরে সাথে কিন্তু তার আব্বা আমার সাথে মাঝে মাঝে কথা বলতো, কিন্তু কোনোদিন আমাকে ফোন করে নাই, কোনোদিন আমাকে জিজ্ঞেস করে নাই। 2 বছরেরও বেশি সময় ধরে ও ঢাকায় থাকে ওর হাজব্যান্ডের সাথে, রোহানের সাথে। 2 বছর পরে, আল্লাহ আকবার, 2 বছর পরে সাথী বাচ্চা নিয়া, 2-2.5 বছর পরে সাথী বাচ্চা নিয়া গ্রামে আসে, মানে ময়মনসিংহে আসে, ওর হাজব্যান্ড আসে না। তা আমি তো আর এই বিষয়ে কিছুই জানি না। আমি আর রোহানের সাথেও এই বিগত বছরগুলোতে কোনো কথা বলি নাই, সাথীর সাথেও বলি নাই। এবং ওই বছরগুলোতে আমি কুমাইছিলাম একরকম, মানে খাবার দিলে খাইতাম, ঘুমাইলে ঘুমাইতাম, মানে এক অন্যরকম জীবনযাপন করতাম, যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। একটা পর্যায়ে দেখা গেল ও যখন আইসা আর শ্বশুরবাড়িতে যায় না, মানে এখানে আইসা ও শ্বশুরবাড়িতে যায় না, এবং ওর স্বামী ওর কোনো খবর নেয় না, মানে রোহান ওর কোনো খবর নেয় না, এবং ও ঢাকাতে যায় না। পরে আমার মামি একদিন আমার ফোন দিছে, ফোন দিয়া বলতেছে মুজাহিদ এই ছেলে তো তোমার বন্ধু ছিল, এবং তুমি তো আমার মেয়ের ওই ছেলের সাথে পাঠাই দিছো,
এখন কি হয়েছে, আমার মেয়ের বিয়ে হইলো, আমার মেয়ের বাচ্চা হইলো, আমার মেয়ে বাচ্চা নিয়ে বাড়িতে আসছে, কিন্তু এখন তো আর ওই ছেলে আমার মেয়েকে নিচ্ছে না, বা ওই ছেলে আমার মেয়ের সাথে কোনো কন্ট্রাক্টও করতেছে না। আমার মেয়েটা আবারও আগের মতো না খেয়ে না দিয়ে ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে। মানে কি হইতেছে এগুলো, আমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, তুমি কি আমাকে একটু বলতে পারো? আমি তখন বললাম মামি আসলে আমি জানি না। তারপরেও মামি আমাকে ব্লেম দিতেছে, যদি নাই জানবা তাহলে রাতের বেলা আমার মেয়েটাকে ওই ছেলের সাথে পাঠাইছিলা কেন, তুমি তো আমার মেয়ের লাইফটা নষ্ট করছো। আরে বাবা, যত দোষ নন্দ ঘোষ। এরপরে আমি আবারও পুনরায় মামার বাড়িতে গেলাম বাধ্য হয়ে, জোরে বলতেছি কিরে কি হয়েছে, আমারে আর কত অপমান করবি, আর কত আমারে কালারিং করবি, আর কত আমারে বেইজ্জতি করবি, কম তো খরচ নাই। মামা আজ আমাকে এরকমভাবে ব্যবহার করে, মামি এরকমভাবে ব্যবহার করে, আমার অপরাধটা কি, আমি তো কোনো অন্যায় করি নাই, তুই কেন আমাকে প্রতিটা মানুষের কাছে এভাবে ছোট করতেছিস? ও তখন কান্না করে। আমি বললাম রোহান কই? কিচ্ছু বলে না। আমি বললাম সাথী রোহান কই? বলে রোহান ঢাকায়। তো রোহান ঢাকায় এখন আসে নাই? বলে না আসে নাই। কেন আসে নাই? বলে জানি না। আমি বললাম জানি না মানে কেন আসে নাই? তখন বলে রোহান আমাকে তালাক দিয়ে দিছে এমনি, বাচ্চাটা ওর কোলে। আমি বললাম মানে মানে বুঝলাম না, রোহান তোরে তালাক দিয়ে দিছে মানে বিষয়টা কি, মানে কি রোহান তোরে কেন তালাক দিবে? ও বলে আমি জানি না, রোহান আমাকে তালাক দিয়ে দিছে। তাই আমি বললাম তোকে কেন তালাক করছে তুই আমাকে এটা বলবি না? কাবিনে টাকা নিছিস, তুই 20 লাখ টাকা কাবিন করছিস? ও বলে আমাকে 20 টাকাও দেয় নাই। তাই আমি বললাম তোরে 20 টাকাও দেয় নাই, তোরে তালাক দিয়ে দিল, কাবিনের টাকাও দিল না, মানে এটা কি দুনিয়াটাকে মগের মূল্যটা কি? ও বলে আমি জানি না আমার সাথে কি হয়েছে। আমি বললাম তোর সাথে কি হয়েছে তুই জানোস না? মানে আমি তো তোর বিষয়টা বুঝলাম না, তোর সাথে কি হয়েছে তুই জানোস না? এটা কি মানে সিনেমা পাইলি নাকি? কি হয়েছে আমারে খুলে বল, এরকম মরার মতো ভাব করে থাকিস না। পরে আমারে বলে আমার কোলে যে সন্তানটা আছে এটা রোহানের সন্তান না, একটা মেয়ে ওর কোলে, বলে এটা রোহানের মেয়ে না। আমি তখন বললাম তুই বিয়ে করলে রোহানের রে, তাহলে বাচ্চাকে অন্য কারো? বলে আমি জানি না। রোহান এটা ডিএনএ টেস্ট করছে, রোহানের সাথে ডিএনএ ম্যাচ করেনি, এবং আমিও এটা ডিএনএ টেস্ট করছি, রোহানকে অন্য হসপিটালে নিয়ে, রোহানের সাথে এই মেয়েটা ডিএনএ ম্যাচ করে না। আমি তখন বললাম মানে এইটা কি ধরনের কথা বলতেছিস তুই, রোহানের সাথে এটা ডিএনএ ম্যাচ করে না? কেন ম্যাচ করবে না? একটা মাই তো জানে সন্তান কার, এটা তো অন্য কেউ জানে না। সন্তানের প্রকৃত অর্থে বাবাকে এটা তো একমাত্র মাই জানে, অন্য কেউ তো জানে না। তাহলে তুই এটা কি ধরনের কথা বলতেছিস যে তুই জানিস না যে এই সন্তানের বাবা কি? তুই কি আমার পাগল বানিয়ে দিবি? এই এখানে বস, আমাকে সিরিয়াসলি আমার দিকে তাকিয়ে সত্য কথা বলছে এই ছেলের বাবাকে। আমি জাস্ট জানতে চাই যে এই মেয়ের বাবাকে, এই মেয়ের বাবাকে তুই আমাকে বল। তুই কি অন্য কারোর সাথে ফিজিক্যাল সম্পর্ক করছিস, শারীরিক সম্পর্ক করেছিলি? আমাকে বলে না। তা অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক যদি না করবে তাহলে রোহানের সাথে বাচ্চা ম্যাচ করবে না কেন? ও বলে আমি জানি না। আমি বললাম সাথী এটা কোনো ছেলে খেলা না, এটা কোনো ফাইজলামি না, এটা কোনো দুষ্টামি না, আমি তোকে সিরিয়াসলি আস্ক করতেছি যে তুই জানবি না কেন? তুই না জানার কি আছে? এই মেয়েটার বাবাকে এটা তো তুই জানবি, তুই ছাড়া তো পৃথিবীর কেউ জানবে না। তাহলে রোহান মনে হয় টাকা খাইয়ে হসপিটালে বাজে রিপোর্ট বের করছো? বলে না, রোহান যে হসপিটালে টেস্ট করছে, আমি এরপর আরও 2-3টা হসপিটালে ও ডিএনএ টেস্ট করেছে আমার মতো করে, কিন্তু কোথাও রোহানের সাথে ডিএনএটা ম্যাচ করে না। এবং ডিএনএ ম্যাচ না করার কারণে রোহান আমাকে ছেড়ে দিছে, এবং ছেড়ে দেওয়ার পরে দেন এরপরেও আমাকে বলছে আমার বাচ্চা যেহেতু অন্য, আমি অবৈধ সম্পর্ক করছি, আমাকে মাইরা বাসা থেকে বের করে দিছে। আরও আমাকে বলে যদি আমি মামলা করি ওর কাবিনের টাকার জন্য তাহলে ও আমার গ্রামে আসবে, আমার গ্রামে এসে ও আমাদের গ্রামের হসপিটালে এই মেয়ের সাথে আমার ডিএনএ ম্যাচ করাবে, যে ডিএনএ মিলে কিনা। আমার আব্বার মান সম্মান ও সবার কাছে বলবে আমি একটা খারাপ মেয়ে, ঢাকায় খারাপ কাজ করে সন্তান জন্ম দিয়েছি। আমি আমার বাবার মান সম্মানের কথা চিন্তা করে ওর কাছে আর যাই না, ওরা কিছু বলি নাই। আমি তখন অবাক হয়ে গেলাম। আমি তখন বলি সাথী দেখ তুই একটু বস, ঠান্ডা মাথায় আমাকে বিষয়গুলো খুলে বল। আমি না তোর কথাগুলো বুঝতে পারতেছি না যে বাচ্চা তো নিলে রোহানের সাথে তোর সম্পর্ক, তোদের সাথে ফিজিক্যাল হয়েছে, তা বাচ্চা তো অন্য কারো হওয়ার প্রশ্নই আসে না। ওই বাসার মধ্যে কে থাকতো? বলে রোহানের বাবা থাকতো, রোহানের মা থাকতো, আবার রোহানের একটা কাজিন থাকতো, সবাই থাকতো, আমিও থাকতাম। আমার মাথায় কিছুই আসতেছিল না। তাহলে এই বাচ্চার বাবাকে, মানে বাচ্চাটার বাবা তাহলে কে হবে? এমন করতে করতে আমি ওরা মাঝে মাঝে বলতাম যে রোহান কি তোরা কখনো ঘুমের ওষুধ খাওয়াইতো? মানে আমার কাছে কেন জানি মনে হইতো যে মনে হয় ঘুমের ওষুধ খাওয়াই অন্য কেউ মনে হয় রুমে আসতো। এটা আমার কাছে মানে আমার ভিতর থেকে এটা মনে হচ্ছে আর কি। আমি রোহান কি কখনো তোর ঘুমের ওষুধ খাওয়াইতো? বলে না। তা রোহান যদি তোর ঘুমের ওষুধ না খাওয়াইতো তোদের ফিজিক্যাল হতো না ঠিক মতো? বলে হ্যাঁ সবই হইতো, তবে
একটা কাজ মাঝে মাঝে রোহান করতো, মাঝে মাঝে বলতো অলওয়েজে করতো, এটা করতে পছন্দ করতো। আই এম সরি টু সে, শুধু বাস্তবতার খাতিরে কথাগুলো বলছি, আপনারা কেউ খারাপভাবে নেবেন না। রোহান যখন আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতো তখনও কালো একটা মোটা কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিত। আমি বললাম মোটা কাপড় দিয়ে তোর চোখ বেঁধে দিত কেন? ও বলে এটা নাকি ওর একটা স্টাইল, এই স্টাইল ওর ভালো লাগে, স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য ও আমার চোখ বেঁধে দিত। তো এবং ফিজিক্যাল অনেক হওয়ার পরে দেন ও তখন চোখ খুলতো, আমারে মানে আমার হাতও বেঁধে ফেলতো, এরকম করতো মাঝে মাঝে। মানে আই এম সরি, আসলে সব কিছু তো আসলে বলা যায় না, যতটুকু আমি ওরকম ভাবে আর কি। পরে আমি বললাম যে এটা কেন করতো? আঙ্কেল জানি না এটাও কেন করতো, কিন্তু এটাও মাঝে মাঝে করতো। আমার মাথায় তখন কেন জানি চলে আসলো যে মানে কেন জানি আমার মেমোরি থেকে মানে ম্যাপ করতেছে, তাহলে মনে হয় হিয়ার ইজ সামথিং রং, এখানেই মনে হয় কোনো একটা সমস্যা আছে, এইখানে মনে হয় কোনো একটা সমস্যা আছে যে রোহান দ্যাট মিনস ওর চোখ যেহেতু কালো কাপড় দিয়ে বাঁধতো, এইখানে মনে হয় অন্য কেউ আসতো, রোহান না। তখন আমি এটাও বলতাম যে রোহান ছাড়া এই রুমে অন্য কেউ আসতো কিনা? ও বলে না, রোহান ছাড়া কখনোই এই রুমে অন্য কেউ আসতো না, শুধু রোহানই আসতো। এরপর আর আমার সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলে না, মানে কান্নাকাটি করে, চিৎকার করে কান্না কিন্তু বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে এর 2 দিন পরে আমি ঢাকায় যাই। এই ঘটনার 2 দিন পরে আমি ঢাকায় যাই, এবং 2 দিন পরে ঢাকায় গিয়ে আমি গোপনে গোপনে, আমার তো অনেক ফ্রেন্ড আছে, যে ফ্রেন্ডগুলোর সাথে রোহানের সম্পর্ক ভালো, বা রোহানের সাথে ভালো সম্পর্ক, রোহানের সাথে অনেক ধরনের মধুর সম্পর্ক। আমি তখন ওই ফ্রেন্ডগুলোর সাথে আস্তে আস্তে করে রোহানের এগেনস্টে গিয়ে, মানে রোহানের পিছনে গিয়ে আমি ছেলেগুলোর সাথে কথা বলি। কথা বলার পরে জিজ্ঞেস করি কি হয়েছে না হয়েছে, মানে এগুলা কি, অনেকের সাথে আলাপ আলোচনা করে কথাবার্তা বলি, এবং কথাবার্তা বলতে 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 একটা জিনিস আমি তখন শিওর হয়ে যাই যে রোহান এবং রোহানের ওই সৎ বাবা দুজনে দেয়ার আর ভেরি ক্লোজ। শুধু ক্লোজ মানে কীরকম ক্লোজ, আই এম সরি টু সে, প্লিজ নেভার মাইন্ড, যে তারা দুজনে মাঝে মাঝে বারে যাইতো, মাঝে মাঝে এক নারীর সাথে পর্যন্ত খারাপ কাজ করতো, বাপ এবং ওই মানে ছেলে এরকম। এবং আমি এটা শোনার পরে, বা এটা আমি যখন প্রমাণ পাওয়া আমি তখন শিওর হয়ে গেলাম যে ওর চোখ যখন বাঁধা হইতো তখন রোহান অবশ্যই ওর বাবার ওই রুমে পাঠাইতো। আমি এটা শিওর হয়ে যাই, এবং শিওর হয়ে আমি তখন গিয়ে ওরে বলি, সাথীরে বলি। সাথী বলে যে না না, এটা কখনোই সম্ভব না, রোহানের বাবা অনেক ভালো মানুষ, আমার সাথে অনেক রেসপেক্ট করে কথা বলতো, অনেক সম্মান করে কথা বলতো। আমি বলি তাহলে রোহানের বাবার সাথে তুই তোর সন্তানের ডিএনএ ম্যাচ করা। আমাকে বলে এটা আমি কখনোই পারবো না, এটি কীভাবে সম্ভব? রোহানের বাবাই তো সম্মানিত একজন মানুষ, উনি ক্যানাডিয়ার সিটিজেন, এবং সে এখানে অনেক ভালো অবস্থানে বলছে। আমি সাথী, জীবনে যা হয়েছে সব ভুলে যা, রোহানের বাবা একটা প্রতারক, আমি ওই প্রতারকের মুখটা উন্মোচন করতে চাই দেশ ও জাতির সামনে, এবং এরপরে সব কিছু ছেড়ে আমি তোকে বিয়ে করব। যা হবার হয়েছে, যেটা হবার হয়েছে সব কিছু ভুলে যাব, এই সন্তান ভুলে যাব, সন্তানের বাবা ভুলে যাব, রোহান ভুলে যাব, রোহানের বাবা ভুলে যাব, কিন্তু রোহানকে আমি একটা শিক্ষা দিতে চাই। আমি তো রোহানকে দিব এবং রোহানের বাবাকেও দেবো, আমি বাপ ছেলে দুজনের নামে মামলা করব, দুজনের নামে মামলা করে আমি দুজনকে জেল খাটিয়ে আমি তোরে বিয়ে করব। তুই শুধু আমার কথাটা শোন, তোর কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তুই পিছপা হইস না, তুই আমার কথাটা শোন, যদি আমার কথা শুনিস তাহলে তোর জীবনটা অনেক সুখের হবে। আমি রোহান এবং রোহানের বাবা দুজনের উপরে আমি প্রতিশোধ নেব, এবং আমি তোকে বিয়ে করে বাকি জীবন কাটাবো, আমি সন্তান সহ তোকে বিয়ে করব। আমাকে বলতেছে আমি না তোকে বিয়ে করতে চাই না, কারণ আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, এরপরে আর নতুন করে তোকে কোনো কষ্ট দিতে চাই না। আমি তখন বললাম তোর সন্তানটা আমাকে দিবি, আমি ঢাকায় যাব। আমি সন্তান নিয়ে পুরো ঢাকায় গেছি, ওর মেয়েটারে নিয়ে, ওরেও নিয়ে, মানে দুজনকে নিয়ে ঢাকায় গেছে। ঢাকায় গিয়ে আমি সাথীকে যে কোনো একটা জায়গায় রেখে আমাদের কলেজেরই বিপি ছিল, ওনার নামটা আমি বলতে চাই না, ভাই খুব ভালো একজন মানুষ, ওনাকে আমি তখন বিষয়টা জানাই, মানে পুরো বিষয়টা ওনাকে জানাই। জানানোর পরে উনি তখন একদিন রোহানকে আটকায়, আমাদের কলেজ ক্যাম্পাসে রোহানকে আটকায়, রোহানের বাবারা খবর দেয়, রোহানের বাবা আসে। রোহানের বাবা আসার পরেই আমি তখন বাচ্চা এবং সাথীকে নিয়ে আসি। আসার পরে রোহানের মানে আমার ওই বিপি ভাইটা তখন বললো রোহানের বাবাকে যে এই বাচ্চাটার সাথে আপনার কোনো সম্পর্ক আছে? রোহানের বাবা বলে হ্যাঁ আছে তো, এটা আমার নাতিন, এটা আমার ছেলের মেয়ে, এটা আমার নাতিন। পরে বলে যে আর কোনো সম্পর্ক? বলে না না না, আর কি সম্পর্ক থাকবে। তখন আমি তো ওনার আগেই সব কিছু বলে দিয়েছি যে ঘটনা এরকম এরকম। পরে উনি বলে যে আমি তো খবর পাইছি যে আপনি এই মেয়েটার সাথে গোপনে গোপনে শারীরিক সম্পর্ক করতেন, মেয়েটাকে মাঝে মাঝে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করতেন, অথবা এটা ওইটা করে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক আপনি করতেন, এবং করার ফলে এটা আপনার রোড থেকে জন্ম হয়েছে, এটার সাথে আপনার ডিএনএ ম্যাচ করাবো, আপনার ডিএনএ মিলে কিনা এটার সাথে চেক করাবো।
ওখান তখন বলতেছে তুমি কি বলো, আমি এত প্রতিষ্ঠিত একজন মানুষ, আমার এত বিজনেস, আমি এই সেই, আমার এটা আমার ওইটা, মানে আমার এই কোম্পানি ওই কোম্পানি, আমি এতিমখানা করেছি, আমি মসজিদ করেছি, আমি এরকম একজন মানুষ, তুমি আমার নাতিনকে নিয়ে আমাকে ডাউট করো, আমি আমার ছেলের বউর সাথে অবৈধ সম্পর্ক করব। আমার এই ভাইটা তখন বলে আপনি অবৈধ সম্পর্ক করছেন কি করেন এটা আমার জানার দরকার নাই, এখন এই মেয়েটার সাথে আপনার ডিএনএ ম্যাচ করা হবে, এই মেয়েটার সাথে আপনার ডিএনএ টেস্ট করা হবে, যদি ডিএনএ ম্যাচ করে যায় তাহলে কি হবে, আর যদি ম্যাচ না করে তাহলে সমস্যা নাই, আপনি আপনার মতো করে চলে যাবেন, আমি আপনার পা ধরে ক্ষমা চাইবো যে আমি আপনার ছেলে হিসাবে আপনার কাছে অন্যায় করেছি, আপনি আমার মাফ করে দিন, কিন্তু যদি ডিএনএটা ম্যাচ করে এই মেয়েটার সাথে, পিচ্চিটার সাথে, তাহলে আপনার কি হবে বলেন। উনি তখন বলে দেখো আমাকে আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি আমি তোমাকে লিখিতভাবে দিয়ে গেলাম, আমি আমি একটু টাইম চাচ্ছি। মানে যখন বলে একটু টাইম চাচ্ছি তখন আমি শিওর হয়ে গেলাম যে এইটা 100% ওই লোকেরই ঘটনা। আমি তখনই আমার বিপি ভাইটারে বলতেছি ভাই এখানে লেট করা ঠিক হবে না, কারণ উনি প্রতারক, বড় লেভেলের একজন প্রতারক, এই প্রতারককে এভাবে ক্ষমা করা যাবে না। পরে উনি বলে উনি যেহেতু একটু সময় চাইছে, ওনার সময়টা দিই, উনি তো 1 মাস সময় চাইছে, 1 মাসের ভিতরে উনি কী করে, উনি 1 মাসের ভিতরে কী করে এটা দেখি, 1 মাসের ভিতরে উনি কী করে। পরে আমি সাথীরে নিয়ে ঢাকাতে চলে আসি, যেহেতু আমার ওই ভাই 1 মাস টাইম নিয়েছে, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না। সাথীকে নিয়ে ঢাকাতে আসছে, আসার পরে সাথী তখন আমার কাছে খুব কান্নাকাটি করে যে এটি কীভাবে সম্ভব। আমি বলি হ্যাঁ এটাও সম্ভব, তোরা ইঞ্জেকশন দেওয়া হয়েছে তুই, পরে আমি মানে সব কিছু বের করতে পারি। রোহান নিজেই ওর বাবার জন্য, মানে ওর বাবাই সাথীরে দিকে পছন্দ করছে, এবং শুধু সাথী না, এরকম অনেক মেয়ের সাথে রোহান করছে শুধু ওর বাবার জন্য, ওর বাবার মানে আনন্দ ফুর্তির জন্য এগুলো করতো, এবং বাপ ছেলে দুজনে একসাথে ড্রিঙ্কস করতো, এমন একটা অবস্থা। পরে আমি তখন সাথীর প্রতি কিন্তু রোহানের কোনো সময় কোনো টেস্ট ছিল না, মানে সাথীর প্রতি রোহানের কোনো রকমের কোনো, মানে শুধু সাথী না, কোনো মেয়ের প্রতি রোহানের কোনো ইন্টারেস্ট নেই, ওর ইন্টারেস্ট শুধু নেশা, ও শুধু নেশা করতে পারলেই চলে, শুধু ড্রাগস নিতেই চলে, ও কোনো মেয়ের প্রতি ওর কোনো মানে শারীরিক যে চাহিদাটা মেয়েদের প্রতি, এই জিনিসটা ওর কোনো সময় ছিল না। আর আমি ওর সাথে চলছি তো, দেখছি তো, শুধু যা করতো ওর বাবার জন্য করতো, ওর বাবার জন্য নিয়ে যাইতো। এরকম করে 1 মাসের ভিতরে আমি সাথীর সাথে মাঝে মাঝে কথা বলতাম, মানে ও আমাকে বলতো যে উনি তো 1 মাস টাইম নিচ্ছে, 1 মাসের ভিতরে কিছু একটা করবে, 1 মাসের ভিতরে সব কিছু ঠিকঠাক করবে, এরকম একটা অবস্থার ভিতরে। অ্যান্ড ওই 1 মাস পূরণ হওয়ার আগেই, মানে যেদিন 1 মাস পূরণ হবে তার 4 দিন আগেই হঠাৎ করে সাথী আবার ওর বাচ্চা নিয়ে বাসা থেকে চলে গেছে, মানে বাড়ি থেকে চলে গেছে, মানে হঠাৎ করে চলে গেছে, কোথায় চলে গেছে আমরা জানি না, ফোন টোন বন্ধ। এখন আমি মামা বলতেছে যে মামি ওর সাথে ঝগড়া করতো, মামি বলে মামা ওর সাথে ঝগড়া করতো, এবং এই যে বাচ্চা নিয়ে গ্রামে চলে আসছে, আশেপাশের অনেক মানুষ আছে, তো তারা তো ধরেন কোনো কাজ নাই, গ্রামের বাড়ি তো, অনেকেই বলে যে বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার বাবা আসে নাই, বা এই জিনিসগুলো তো আসলে মানে চাপা থাকে না, এগুলো তো ধরেন বাতাসের সাথে ছড়িয়ে যায় আর কি, খুব দ্রুত মানুষের কানে কানে পৌঁছে যায়। তো অনেকের কানে বিষয়টা চলে গেছে যে এই মেয়েটা সম্ভবত এই বাচ্চার বাবা মনে এই ছেলে না, এটা ওইটা, মানে অনেক কিছু মানুষ সন্দেহ করে ওকে বিভিন্নভাবে অনেকে অনেক খারাপ কথা বলতো গ্রামের মানুষ, এবং সম্ভবত ওই খারাপ কথাগুলো নিতে না পেরে ও বাড়ি থেকে পালায় গেছে, এই জিনিসটা আমার মনে হয়। কিন্তু এখন কথা হচ্ছে 1 মাস পরে তো ওই ভাইয়ের কাছে যাওয়ার কথা, ওই ভাই কিছু একটা করে দেওয়ার কথা। 1 মাস পর আমি বিপি ভাইয়ের কাছে আবারও গেলাম যে ভাই আপনি কি করলেন। পরে তিনি আমার বলে আমি তো খবর নিয়ে দেখছি রোহান কই গেছে তা জানি না, কিন্তু রোহানের বাবা তো কানাডা চলে গেছে। পরে আমি বললাম ভাই আমি আপনাকে তখনই বলছিলাম যে আপনি এই জিনিসটি এভাবে সমাধান করেন না, আপনি ওনারা সময় দেন না, এখন সময় দেওয়ার কারণে কানাডাতে চলে গেছে, এখন আপনি কী করবেন। পরে ভাই হাসতে হাসতে বলতে স্যার ভাই কানাডাতে গেলে সমস্যা কি, ওর বাড়ি আছে, ঘর আছে, কোটি কোটি টাকার ওর ঘর বাড়ি আছে ঢাকাতে, ঢাকাতে ওর এক একটা বাড়ির দাম কয়েক কোটি টাকা, আপনি কি বলেন। ওদের একটা না দুইটা না, ঢাকাতে ওদের বিশাল কোম্পানি আছে, ও পালায়া যাবে কোথায়, ও পালায়া যাওয়ার কোনো সুযোগ নেই, ওরে ধরে ফেলবো, ওরে ধরবো, আপনি টেনশন করেন না, ও পালায় যাইতে পারবে না, ও মানে ঢাকায় ওকে আসাই লাগবে, ওই ছেলেরও মানে আসতে হবে, বাপেরও আসতে হবে, দুটারে আমি জীবনে শিক্ষা দিয়ে দেবো, এবং পত্রিকার পাতায় বাপ ছেলের নাম উঠাইয়া এগো যে কোম্পানি আছে ওই কোম্পানি দখল করব, এবং এগুলোর আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কারে কি উচিত শিক্ষা দিবে আপনি জানেন। সাথীরে আমি খুঁজে বেড়াইতেছি, সাথীরে পাই না, বিগত 2.5 মাস কেটে গেছে, মানে টোটাল 3.5 মাস সাথীর কোনো সন্ধান নাই, সাথীর মেয়েরও কোনো সন্ধান নাই, সাথীরও কোনো সন্ধান নাই, কাউরেই খুঁজে পাই না। 3.5 মাস পরে আমার মামি একদিন আমারে ফোন দিয়া হাসতে হাসতে বলে মুজাহিদ একটা খুশির খবর আছে, আমগো সাথীর খবর পাওয়া গেছে। আমি বলি কি বলেন, সাথীর খবর পাইছেন, কই আছে। আমার মামি আমারে বলে সাথী কানাডায় আছে। আমি বললাম সাথী কানাডায় গেল কবে, 3.5 মাসের মাঝে কিভাবে কানাডা যায়, এটা কিভাবে সম্ভব। বলে হ্যাঁ গেছে, কানাডায় আছে, আমাদের সাথে ভিডিও কলে কথা হয়েছে। মামিরে আর কিছু বললাম না।
একটা পর্যায়ে জানতে পারলাম ও মুজাহিদের বাবা আনোয়ার সাহেবকে বিয়ে করছে কানাডাতে, এবং ওই লোকের সাথে সাথে কথাবার্তা বলে সব কিছু ওকে করছে। সাথী ওনার সাথে চলে যাবে, আমারে বলতে মানা করছে। সাথীরে বলছে যে তোমার মামাতো ভাইরে বইলো না, মুজাহিদকে বইলো না, কারণ মুজাহিদকে যদি বলো, মুজাহিদ ওই যে নেতা খেতা যেসব ছেলে ফেলে আছে ওগুলোর সাথে হাত মিলাইছে, এরা আমার কোম্পানি দখল করবে, আমার বাড়িঘর দখল করবে, এবং এরা জিনিসটাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। যেহেতু আমি তোমার সাথে এই কাজটা করেছি, তোমার উপর অন্যায় করছি, তুমি আর মুজাহিদকে কিছু বলার দরকার নেই, আমি তোমাকে কানাডায় নিয়েছি, আমি তোমাকে স্ত্রীর অধিকার দিব। ওকে স্ত্রীর অধিকারও দিল। এরপরে ওর ঘরে আরও 2টা কন্যা সন্তান, একটা ছেলে সন্তান হলো। টোটাল 3টা ছেলে, 3টা মেয়ে আর একটা ছেলে নিয়ে কানাডার মাটিতে আমার মামাতো বোন সাথী রাজকীয় জীবনযাপন করছে। আর বাংলাদেশের মাটিতে আমি মুজাহিদ প্রতিটা মুহূর্তে মৃত্যুর যন্ত্রণার সাথে পাঞ্জা লড়ে যাচ্ছি। আমার বাবা মা জীবন দিয়ে চেষ্টা করতেছিল আমাকে বিয়ে করানোর জন্য, কিন্তু আমি বিয়েটা আর করলাম না। এবং একইভাবে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল যে উনি আমাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করবে, আমি একটা ভালো সরকারি চাকরি করব, বাংলাদেশে একজন নামকরা ব্যক্তি হব। সেই নিরিখে মা আমাকে ছোটোবেলায় আমার মামার বাড়িতে দিয়ে আসছিল, যাতে আমি পড়াশোনা করে মামার বাড়ি থেকে মানুষ হতে পারি। কিন্তু মামার বাড়ি থেকে মামাতো বোনের জন্য আজ আমি রাস্তার ফকির হয়ে গেলাম।